ওয়েলকাম সবাইকে। আজকের পর্বে আমরা ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিট ভর্তি পরীক্ষা 2019 এর প্রশ্ন সমাধান করব। তবে আজকে আমরা শুধুমাত্র গণিত অংশটুকু সমাধান করব। অলরেডি আমরা কিন্তু আরেকটা পর্বে পদার্থবিজ্ঞান অংশটুকুর সমাধান করেছি। তো লার্ন উইথ ফিলিংস চ্যানেলের পক্ষ থেকে আমি আছি সাব্বির। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করে ফেলি। প্রথমত আমরা দেখে ফেলি 1 নাম্বার এমসিকিউ এক্স্যাক্টলি কি বলেছে। এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যেটার দুইটা সারি এবং দুইটা কলাম আছে এবং তার এলিমেন্টগুলো হচ্ছে 3 -4 2 -3। ওকে, এবং কি করতে বলেছে? বলেছে যে ডেট মানে ডিটারমিনেন্ট অর্থাৎ নির্ণায়ক মান। কার নির্ণায়ক মান নির্ণয় করতে হবে? 2 ইন্টু এ ইনভার্স। তাহলে 2 ইন্টু এ ইনভার্স এই ম্যাট্রিক্সের কি করতে হবে? নির্ণায়ক মান নির্ণয় করতে হবে। তাহলে আমাদেরকে শুরুতে এ ইনভার্স নির্ণয় করতে হবে, সেটাকে 2 দ্বারা গুণ করতে হবে, তারপর তার নির্ণায়ক মান নির্ণয় করতে হবে। তো দেখো আমাদের এ দেওয়া আছে বাট এ ইনভার্স দেওয়া নাই, কিন্তু আমরা চাইলে এ ইনভার্স নির্ণয় করতে পারি। তোমরা হয়তো জানো যে এ ইনভার্সের সূত্র কি, এটা মানে হচ্ছে 1/a এর নির্ণায়ক মান ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ, তাই তো নাকি? এখন কথা হচ্ছে যদি দুইটা সারি এবং দুইটা কলাম থাকে তাহলে কিন্তু আমরা এই সূত্র ছাড়া একটু সহজভাবে করে ফেলতে পারি। কিভাবে করতে পারি দেখো, যদি ধরে ফেলো তুমি যে এ ম্যাট্রিক্স হচ্ছে কি এ বি সি ডি, তাহলে এ ইনভার্স কি হবে? এ ইনভার্স হবে হচ্ছে 1/ad-bc ইন্টু হচ্ছে কি ডি এ মাইনাস বি মাইনাস সি, এমন হবে। তার মানে যদি এটাকে আমরা এবিসিডির সাথে তুলনা করি তাহলে এ ইনভার্স কিভাবে নির্ণয় করব দেখো, 1 ডিভাইডেড বাই এই যে কোনাকুনি গুণ হবে এডি মাইনাস বিসি, এই যে এডি মাইনাস বিসি, তাহলে সেটাই করব 3 এর সাথে -3 গুণ করব, তাহলে -9 মাইনাস হচ্ছে বিসি, মাইনাস পরের সাথে 8 গুণ করলে -8, বাট অলরেডি যেহেতু একটা মাইনাস আছে সেটা হয়ে যাবে হচ্ছে +8। তারপর কি হবে দেখো, এর জায়গায় ডি এবং ডি এর জায়গায় এ, দেখো এই যে ডি এ পরস্পর কি করেছে? স্থান চেঞ্জ করেছে নাকি? তাহলে 3 এর জায়গায় চলে আসবে -3 এবং -3 এর জায়গায় কে চলে আসবে? 3। আর বাকি যে দুইটা আছে তারা স্থান পরিবর্তন করেনি বাট চিহ্ন পরিবর্তন করেছে। যদি থাকে প্লাস হয়ে যাবে মাইনাস, যদি থাকে মাইনাস হয়ে যাবে প্লাস। দেখো তাহলে এখানে কি আছে? মাইনাস, তাহলে এটা হয়ে যাবে প্লাস, মানে শুধুমাত্র 4। এবং এটা দেখো +2, তাহলে এটা হয়ে যাবে কি -2। এটাই হচ্ছে কি আমার এ ইনভার্স। এখন দেখো -9 + 8 মানে কি -1। সেই -1 দিয়ে আমি যদি পুরোটাকে গুণ করে ফেলি তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়? এ ইনভার্স ইকুয়াল টু একদম মাইনাস দ্বারা সবাইকে গুণ করে ফেলছি, তাহলে 3 -4 2 -3। এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে আমার এ ইনভার্স। এখন সেই ইনভার্সকে কি করতে হবে? 2 দ্বারা আগে গুণ করতে হবে। তো ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা স্কেলার সংখ্যা দ্বারা গুণ করা মানে কি? প্রতিটা এলিমেন্টকে ওই সংখ্যা দ্বারা গুণ করা। তাহলে 2 ইনভার্স মানে কি? সবাইকে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে 3 দুগুণা 6, 4 দুগুণা 8, 2 দুগুণা 4, আবার 3 দুগুণা 6। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম 2a ইনভার্স। ওকে, এখন জাস্ট এটার কি করতে হবে? ডেট মানে নির্ণায়ক মান নির্ণয় করতে হবে। তো এটার যদি আমি নির্ণায়ক মান নির্ণয় করতে চাই, দেখো 2a ইনভার্স, তার আমি কি করছি এখন? নির্ণায়ক মান নির্ণয় করছি। সেটা সমান কত হবে? সিম্পলি এইটা ইন্টু এইটা মাইনাস এইটা ইন্টু এইটা, মানে 6 - 6 গুণ করলে -34 মাইনাস 4 আসছে কত? 32, বাট এটা -32 এবং সূত্রে একটা মাইনাস আছে, এই জন্য হয়ে যাবে প্লাস। তাহলে +32 মানে কত? মানে -4। তাহলে কিন্তু আমরা নির্ণায়ক মানটা নির্ণয় করে ফেলেছি। ওকে, তাহলে অ্যান্সার কত? -4। তাহলে এটা ছিল প্রথম এমসিকিউ এবং এটা আমরা এভাবে করে ফেললাম। এবার আমরা দ্বিতীয় এমসিকিউতে চলে যাই। দেখো দ্বিতীয় এমসিকিউটা কি, এখানে বলেছে এফ অফ এক্স মানে একটা ফাংশন দিয়েছে, যে ফাংশনটা সমান কি? √2 - x নাকি? তাহলে একটা ফাংশন দেওয়া আছে যেটার ডোমেইন নির্ণয় করতে হবে। আসলে ডোমেইন মানে কি? ডোমেইন মানে হচ্ছে কি এক্স এর মান, তাই তো নাকি? বাট এক্স এর ওই সকল মান যার জন্য আমার ফাংশনটা সংজ্ঞায়িত হতে পারে, যেন অসংজ্ঞায়িত না হয়ে যায় নাকি? মানে এক্স এর ওই মানের জন্য যেন আমার ফাংশনটা কি হয়? সংজ্ঞায়িত হয়, যেমন অসংজ্ঞায়িত না হয়ে যায়। যেমন 1/0 আসতে পারবে না, বা রুটের ভিতর কোনো নেগেটিভ সংখ্যা আসতে পারবে না, কারণ এগুলো তো বাস্তব সংখ্যা মতো, এগুলো অসংজ্ঞায়িত, তাই তো নাকি? আচ্ছা, তাহলে এক্স এর আমার ওই মানগুলোকে গ্রহণ করতে হবে যেন আমার ফাংশনটা অসংজ্ঞায়িত না হয়ে যায় নাকি? তাহলে যেহেতু এখানে একটা রুট আছে, রুটের ভিতর কি আসতে পারবে না? নেগেটিভ সংখ্যা আসতে পারবে না, ঠিক কি না? তাহলে যেহেতু রুটের ভিতর নেগেটিভ সংখ্যা আসতে পারবে না, কারণ নেগেটিভ সংখ্যা আসলে আমার ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, তাই রুটের ভিতর অবশ্যই পজিটিভ সংখ্যা বা 0 আসতে হবে, তাই তো নাকি? তার মানে রুটের ভিতর যে আছে 2 - x, সেই 2 - x কে সবসময় গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হতে হবে। এইটা হলেই আমার কি হবে? ফাংশনটা সংজ্ঞায়িত হবে নাকি? আচ্ছা,
তাহলে দেখো যদি আমি এই 2টা ওই পাশে নিয়ে চলে যাই, এই পাশে ছিল +2, ওই পাশে নিয়ে গেলে কি হবে -2, তাহলে -x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল -2। এবার আমরা -1 দ্বারা বা মাইনাস দ্বারা ভাগ করে ফেলছি, তাহলে কি হবে x ইজ লেস দেন অর ইকুয়াল টু 2 হবে। কেন? কারণ হচ্ছে যে ঋণাত্মক সংখ্যা দ্বারা ভাগ করলে যে অসমতাটা ঘুরে যায়, তাই তো নাকি? তার মানে x এর মান 2 এর থেকে ছোট, এটাই হচ্ছে আমার নির্ণয় x এর মান। আর আমরা জানি যেটা x এর মান সেটাই হচ্ছে কি ডোমেইন। তাহলে 2 এর থেকে ছোট, কতটুকু ছোট কিছু তো বলা নাই, মানে -∞ থেকে শুরু করে কার পর্যন্ত? 2 পর্যন্ত। ওকে, বুঝে গেলাম। তাহলে ব্যাপারটা এরকম, 2 থেকে শুরু করে কত পর্যন্ত? -∞। এখন আরেকটা ব্যাপার আছে, দেখো যদি এই মানটা আবার 2 এর থেকে বড় হয়ে যায়, তাহলে এই যে 2 মাইনাস আছে না, যেমন ধরো এটা 2 এর থেকে বড়, কত একটা সংখ্যা ধরে নিলাম, 5 ধরে নিলাম, তাহলে 2 - 5 তার উপর যদি আবার রুট হয়ে যায়, তাহলে আবার কি হয়ে যাবে? অসংজ্ঞায়িত হয়ে যাবে, কারণ এটা -3, তাই তো নাকি? তাহলে এই সংখ্যাটা আবার কি হতে পারবে না? 2 এর থেকে বড় হতে পারবে না। কেন বড় হতে পারবে না? এটা যদি 2 এর থেকে বড় হয়ে যায়, তাহলে যেহেতু 2 মাইনাস আছে, তাহলে রুটের ভিতরে একটা নেগেটিভ সংখ্যা চলে আসবে, আর নেগেটিভ সংখ্যার পর রুট করলে সেটা কি হয়ে যাবে? অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে এই মানটা কি হতে পারবে না? 2 এর থেকে বড় হতে পারবে না। তাহলে √2 - x, এই যে এই ভ্যালুটা কি হতে হবে? 2 এর থেকে ছোট হতে হবে, ঠিক আছে কিনা? 2 এর থেকে বড় হলে গেলে কিন্তু কি হয়ে যাবে? রুটের ভিতর নেগেটিভ সংখ্যা চলে আসবে। তাহলে এই কন্ডিশন আমাদের মানতে হবে। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে যদি আমি উভয় পক্ষে স্কয়ার করি, তাহলে পাচ্ছি 2 - x ইজ লেস দেন অর ইকুয়াল 4। তাহলে এবার যদি আমি 2 টাকে ওই পাশে পার করে দিই, এর পাশে ছিল +2, ওই পাশে গেলে হবে -2, তাহলে x ইজ লেস দেন অর ইকুয়াল টু 4 - 2। 4 থেকে 2 বিয়োগ করলে কত? 4 থেকে 2 বিয়োগ করলে 2, তাহলে -x ইজ লেস দেন অর ইকুয়াল টু 2। এবার যদি আমি মাইনাস দ্বারা ভাগ দিই, তাহলে x ইজ গ্রেটার দেন -2, যেহেতু আমি কি করেছি? একটা মাইনাস দ্বারা ভাগ দিয়েছি নাকি? আচ্ছা, তাহলে x -2 এর থেকে বড়, কত বড় কিছু জানি না আমরা, খালি জানি -2 এর থেকে বড়, তার মানে -2 থেকে শুরু করে একদম ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমাকে এই কন্ডিশনও মানতে হবে এবং তার সাথে আমাদের এই কন্ডিশনও মানতে হবে। তাহলে এটা এবং কি করতে হবে? এইটা, দুইটা কন্ডিশনই মানতে হবে, তাহলেই তো কি আমার ফাংশনটা সংজ্ঞায়িত হবে। আর এবং মানে কি? এবং মানে ইন্টারসেকশন। তাহলে এই সমাধান এবং এই সমাধানের কি করব? ইন্টারসেকশন করব। দেখো তাহলে একটা হচ্ছে কি 2 থেকে -∞, একটা হচ্ছে কত? -2 থেকে ইনফিনিটি। তুমি যদি মনে করো যে আমি এটা সংখ্যা রেখায় আঁকবো, তাহলে তোমার কিন্তু বুঝতে একটু সুবিধা হবে। দেখো 0 1 2 3, আবার এদিকে কি -1 -2 -3। তাহলে একটা হচ্ছে 2 থেকে -∞, মানে 2 থেকে শুরু করে কতটুকু? একদম -∞ পর্যন্ত। আর আরেকটা হচ্ছে কি -2 থেকে ইনফিনিটি, মানে -2 থেকে শুরু করে একদম সর্বোচ্চ ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে কিনা? তাহলে এবং মানে কি ইন্টারসেকশন, কোন অংশটুকু তাদের মধ্যে মিল আছে? দেখো এই অংশটুকু তাদের মধ্যে কি আছে? মিল আছে, দুইজনের মধ্যে কি কমন আছে। তাহলে এটাই হচ্ছে আমার নির্ণয় x এর মান কত? -2 থেকে 2 পর্যন্ত। তাহলে সমাধান হচ্ছে ডি নাম্বার, -2 থেকে 2 পর্যন্ত। আশা করি পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। এটা ছিল 2 নাম্বার। এবার আমরা 3 নাম্বার এমসিকিউ এ চলে যাচ্ছি। হচ্ছে লিমিটের একটা প্রবলেম কি বলেছে? x টেন্ডস টু ইনফিনিটি। তো যখনই তারা বলে দেয় x টেন্ডস টু ইনফিনিটি, তখনই আমার মাথায় ঘুরে 1/x টেন্ডস টু 0, কারণ ইনফিনিটি আমি বসাতে পারি না, বাট 0 বসালে কিন্তু খুব সহজে আমি হিসাব নিকাশ করতে পারি, তাই তো নাকি? আচ্ছা, এখন কথা হচ্ছে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে x টেন্ডস টু ইনফিনিটি হলে 1/x টেন্ডস টু কি আসলেই 0 হবে? এটা আমরা কিভাবে পেলাম, ঠিক না? এটার দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরো যে তোমাকে বললাম 1/10, এটা সমান কত? এটা সমান হচ্ছে সিম্পলি 0.1। এবার আমি এই হরটাকে আরেকটু বাড়িয়ে ফেললাম, লব 1ই রাখলাম, বাট হরটাকে আমি 100 বানালাম। এটা কত? এটা হচ্ছে 0.01। এবার হরকে যদি আরো বাড়াই, যেমন 1/1000 লিখলাম, তাহলে 0.001। এবার যদি আমি লিখি একইভাবে 1 কত? 1 লিখে 4টা শূন্য, 1 2 3 4, ঠিক আছে কিনা? তাহলে কি হবে? 0.301। এভাবে আমি এখানে যত শূন্য বাড়তে থাকবো, এখানেও কিন্তু কি ততগুলা শূন্য বাড়তে থাকবে। এভাবে যদি আমি লিখতে চাই 1/1 লিখে অনেকগুলা শূন্য, তাহলে কিন্তু 0. অনেকগুলা শূন্য 1 আসবে, যেটাকে আমরা প্রায় কত বলতে পারি? 0 বলতে পারি। তাহলে এই যদি হরটা বড় হয়, তাহলে কিন্তু এই মানটা কি হবে? খুব ছোট হবে। দেখো শুরুতে হর তুলনামূলক ছোট ছিল, মানটা কিন্তু বড় ছিল। যখন আমি কি করেছি? হরটাকে বাড়িয়েছি, আমার কিন্তু মান আস্তে আস্তে কমতে শুরু করেছে। আরো বাড়িয়েছি, আরো কমেছে, আরো বাড়িয়েছি, আরো কমেছে। এভাবে কমতে কমতে আমি এক্স যখন কি করে ফেলবো? ইনফিনিটি করে ফেলবো, তখন 1/∞ কত হয়ে যাবে? একদম প্রায় 0 হয়ে যাবে। ওকে,
তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে, x টেন্স টু যদি ইনফিনিটি হয় তাহলে 1 বাই ইনফিনিটি টেন্স টু কত হবে, 0 হবে। আচ্ছা ঠিক আছে, এবার দেখো তাহলে এই অঙ্কটা আমাদের ছিল x টেন্স টু ইনফিনিটি, কিন্তু আমরা নিয়ে আসবো 1 বাই x। আচ্ছা তাহলে লিমিটিং ভ্যালু x টেন্স টু ইনফিনিটি, আমরা লব আর হরকে x দ্বারা ভাগ করব। কি দ্বারা ভাগ করব, x দ্বারা। তাহলে এটাকে x দ্বারা ভাগ করলে থাকে -1, এখানে x দ্বারা ভাগ করলে থাকে √x² প্লাস 2x ডিভাইডেড বাই x। এখন যদি আমি রুটটা পুরাটার উপর নিতে চাই তাহলে কিন্তু কি হবে দেখো তো, তাহলে যে এক্সটা রুট ছাড়া ছিল সেটা যখন রুটের ভিতরে চলে যাবে সে কিন্তু তখন হয়ে যাবে x², তার মানে x² প্লাস 2x ডিভাইডেড বাই কত, x², কারণ এখন পুরাটার উপর রুট লিখেছি তাই এক্সটা কি হয়ে গেল, x² হয়ে গেল, আর নিচে থেকে গেল -1। এবার দেখো ইকুয়াল টু আমি লিখলাম লিমিটিং ভ্যালু x টেন্স টু ইনফিনিটি, নিচে -1 আর উপরে √, একবার লিখবো এইটা বাই এইটা প্লাস আর একবার লিখবো এইটা বাই এইটা, ঠিক আছে কিনা। x² বাই x² মানে কত, 1 প্লাস 2x বাই x² মানে কত, 2 ইন্টু 1 বাই x। ওকে, তাহলে এবার আমরা কি করতে পারি, আগে যেখানে ছিল x টেন্স টু ইনফিনিটি এখন আমরা সেখানে লিখবো 1 বাই x টেন্স টু 0 এবং 1 বাই x এর পরিবর্তে কত বসাবো, 0 বসিয়ে দিব। দেখো তাহলে বসিয়ে দিলাম, তাহলে √1 প্লাস 2 ইন্টু 0 ডিভাইডেড বাই -1 মানে কত, √1 বাই -1 মানে সিম্পলি -1। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে 3 এর কত হবে, b হবে -1। এবার আমরা 4 নাম্বার প্রবলেমে চলে যাচ্ছি। দেখো 4 নাম্বার কি বলেছে, বলেছে 0 থেকে 2 এই ব্যবধিতে y ইকুয়াল টু x মাইনাস 1 এবং y ইকুয়াল টু 0 রেখা দ্বারা আবদ্ধ অঞ্চলের মোট ক্ষেত্রফল কত। তাহলে যদি আমরা এটাকে একটু গ্রাফে আঁকি তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রফলটা বুঝতে সুবিধা হবে। না, তারা কিন্তু আমাদের কোনো গ্রাফ দিবে না, আমরা নিজে থেকে আঁকবো গ্রাফ। দেখো এই যে আমি দিলাম y অক্ষ, তারপরে x অক্ষ। ওকে, এবার দেখো y ইকুয়াল টু 0 এটা কোন রেখা, এটা হচ্ছে সিম্পলি x অক্ষ। x অক্ষের সমীকরণ হচ্ছে কি y ইকুয়াল টু 0। আচ্ছা, আর তারপরে আরেকটা রেখা আছে, কোন রেখা সেটা, y ইকুয়াল টু x মাইনাস 1। এই রেখাটা দেখতে কেমন, দেখো x এর মান 0 হলে y এর মান কত, -1। তাহলে একটা বিন্দু আছে 0, -1, এই বিন্দু দিয়ে যাই। আর একটা কি, আমি যদি y এর মান 0 বসাই তাহলে x এর মান কত, x এর মান হচ্ছে 1, তাহলে আরেকটা বিন্দু আছে কত, 1 0। তাহলে রেখাটা কোন কোন বিন্দু দিয়ে যাই, 0 -1 এবং 1 0 বিন্দু দিয়ে যাই। তাহলে ওই রেখাটা হচ্ছে এমন ধরনের একটা রেখা। ওকে, আচ্ছা, এবং এখানে কিন্তু একটা ব্যবধি দিয়ে দিয়েছে কত, 0 থেকে 2। এটা হচ্ছে 0 বিন্দু, এখানে x এর মান হচ্ছে 1, এখানে x এর মান হচ্ছে কত, 2। যদি আমি এই বিন্দুর স্থানাঙ্ক বলতে চাই এটা হচ্ছে 2 0 বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ক কত, 1 0, আর এই বিন্দুর স্থানাঙ্ক কত, 0, -1। তাহলে তারা বলেছে 0 থেকে 2 ব্যবধিতে, মানে এই ব্যবধিতে এই যে এই রেখা y ইকুয়াল টু x মাইনাস 1 এবং y ইকুয়াল টু 0 মানে হচ্ছে কি x অক্ষ, x অক্ষ এবং এই রেখা এই ব্যবধিতে কি পরিমাণ ক্ষেত্রফল তৈরি করে সেই ক্ষেত্রফলটুকুই তারা জানতে চেয়েছে। ওকে, তাহলে যে ক্ষেত্রফলটুকু মিন করে সেই ক্ষেত্রফলটা আমি একটু গাঢ় করে দিলাম। ওকে, তাহলে এই ক্ষেত্রফলটাই তারা নির্ণয় করতে বলেছে। এখন দেখো এই ক্ষেত্রফলটা আমি কিভাবে নির্ণয় করতে পারি। চাইলে ত্রিভুজের ক্ষেত্রফল দ্বারা করতে পারি, চাইলে ইন্টিগ্রেশন করে করতে পারি। তো যেহেতু এখানে আমরা অ্যান্সারে কি দেখছি, ইন্টিগ্রেশন করা আছে, তাহলে আমরা ইন্টিগ্রেশন করে নির্ণয় করব। আচ্ছা, তোমরা কি আমাকে একটা কথা বলতে পারবা, এই বিন্দুটার স্থানাঙ্ক কত, এটা এক্স্যাক্টলি কত হতে পারে। এখানে আমি বুঝতে পারছি যে হ্যাঁ x এর মান কত, 2, কারণ এই দূরত্বটুকু 2, না হলে তো আর এই বিন্দু 2 0 হতো না, ঠিক না। তাহলে এই দূরত্বটুকু 2, তাহলে এর ভুজ কত, 2, কিন্তু এর কোটি কত সেটা কি তুমি বলতে পারবা। অবশ্যই পারবো। কিভাবে, এই যে এই বিন্দুটা তো কি এই রেখার উপর অবস্থান করে, মানে কি এই যে এই রেখার উপর অবস্থান করে, তাহলে x এর মান যদি 2 বসিয়ে দিই y এর মান কত আসে, 1 আসে। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত, 2, 1। বুঝে গেলাম যে এই বিন্দুটার স্থানাঙ্ক 2, 1। তাহলে এই দূরত্বটুকু 2 এবং এতটুকু হচ্ছে কত, 1। ওকে, তাহলে এই দূরত্বটুকু তো 1 আমরা জানি, কারণ এই বিন্দুর স্থানাঙ্ক কত, 1, 0। আবার এই দূরত্বটুকু 1, কারণ এই বিন্দুর স্থানাঙ্ক 0, -1, তাই তো নাকি। তাহলে এই দূরত্বটুকু 1, এই দূরত্বটুকু 1, আবার এই দূরত্বটুকু কত, 1, কারণ কি এটা হচ্ছে 1 বিন্দু, এটা হচ্ছে 2 বিন্দু, তাহলে এই দূরত্বটুকু হবে 1। তাহলে এই ত্রিভুজ যেমন, এই ত্রিভুজের যেমন ক্ষেত্রফল কি সমান নাকি একই,
অবশ্যই সমান, কারণ এর ভূমিও 1, এর উচ্চতা 1, আবার এর ভূমিও 1, এর উচ্চতাও 1। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল যা, এই ত্রিভুজের ক্ষেত্রফলও কি বলো তো দেখি তাই। তাহলে আমরা যদি যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল ইন্টিগ্রেশন করে নির্ণয় করার পর কি করি, তাকে 2 দ্বারা গুণ করি, তাহলে 2টার আমি কিন্তু ক্ষেত্রফল পেয়ে যাবো। এখন কথা হচ্ছে ভাই আপনি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটা কেন করলেন না? এটা করলাম না এই কারণে যে অপশনে কিন্তু ওই একটা কোনো স্কেলার ভ্যালু দেওয়া নাই, একটা জাস্ট সংখ্যা দেওয়া নাই, বরং কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন দেওয়া আছে সবগুলাতে। এই জন্য আমি অ্যান্সারটাকে ইন্টিগ্রেশনের মাধ্যমে প্রকাশ করতে চাচ্ছি। ওকে, তাহলে দেখো আমি যদি বলি এই রেখাটা আমার এক্স অক্ষের সাথে 1 থেকে 2 এই ব্যবধিতে কতটুকু ক্ষেত্রফল উৎপন্ন করে, সেটা কত হবে, ইন্টিগ্রেশন 1 থেকে 2 এবং এইটার যেটা সমীকরণ এক্স মাইনাস 1 ইন্টু ডিএক্স। বা আমি যদি বলতে চাই যে না আমি এই ক্ষেত্রফলটুকু জানতে চাচ্ছি, ঠিক আছে কিনা, সেটা কেমন হবে, সেটা হবে ইন্টিগ্রেশন 0 থেকে 1, 0 থেকে 1 এবং এক্স মাইনাস 1 ডিএক্স। তবে যেহেতু এটা এক্স অক্ষের নেগেটিভ দিকের সাথে, সরি ওয়াই অক্ষের নেগেটিভ দিকের সাথে ক্ষেত্রফল তৈরি করেছে, তাহলে আমাকে এখানে একটা মাইনাস দিতে হবে, নাহলে কিন্তু এখানকার ক্ষেত্রফল ইন্টিগ্রেশন করার পর কি চলে আসবে, মাইনাস চলে আসবে। তবে আমরা যদি এসব মাইনাসের ঝামেলায় জড়াতে না চাই, তার জন্য আমরা মডুলাস ব্যবহার করতে পারি, ঠিক আছে। তাহলে এই যে ওয়াই অক্ষের পজিটিভ দিকে নাকি ওয়াই অক্ষের নেগেটিভ দিকে ক্ষেত্রফল তৈরি করে, তখন কিন্তু আর সেটা আমাদের দেখার বিষয় থাকবে না, ঠিক আছে কিনা। তাহলে এই দুইটা ক্ষেত্রফল আমি একসাথে এভাবে লিখতে পারি, ইন্টিগ্রেশন, দেখো কত থেকে কত, এক্স এর মান 0 থেকে 2, তাহলে 0 থেকে 2 এবং ওয়াই এর যেটা সমীকরণ এক্স মাইনাস 1, আমি সেখানে একটা মডুলাস দিয়ে দিলাম, ইন্টু আমি লিখে ফেললাম ডিএক্স। তাহলে এইটাকে নির্দেশ করবে একদম 0 থেকে 2 পর্যন্ত এই রেখাটা এক্স অক্ষের সাথে যে ক্ষেত্রফল উৎপন্ন করেছে পুরা ক্ষেত্রফলটাই বোঝাবে, ঠিক আছে। তাহলে এভাবে আমরা কি করতে পারি, এই পুরো আবদ্ধ অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তাহলে এটাই আমাদের অ্যান্সার হচ্ছে বি। তাহলে এভাবে করলে কি আসবে, এই দুইটা ক্ষেত্রফলই চলে আসবে এবং তারা যোগ আকারে আসবে, কারণ আমি এখানে একটা মডুলাস চিহ্ন দিয়েছি। ওকে, তাহলে এটাই ছিল 4 নাম্বার। এবার আমরা চলে যাচ্ছি 5 নাম্বারে। 5 নাম্বারটা দেখে ফেলি কি বলেছে, এখানে একটা ভেক্টর দেওয়া আছে বি ভেক্টর, যেটা 6i হ্যাট প্লাস 7j হ্যাট মাইনাস 6k হ্যাট, এবং এই ভেক্টর বরাবর এ ভেক্টর সমান 2i হ্যাট মাইনাস 2j হ্যাট প্লাস k হ্যাট। এই ভেক্টরের উপাংশ কত সেটা নির্ণয় করতে বলেছে, অর্থাৎ একটা ভেক্টর দেওয়া আছে বি, এই বি বরাবর কি করতে বলেছে, এ ভেক্টর, আর একটা ভেক্টর আছে এ। তাহলে এই বি বরাবর এ ভেক্টরের যেই উপাংশ আছে, এই উপাংশ ভেক্টরটাকে নির্ণয় করতে বলেছে। এই উপাংশটা কত হবে, বা এই উপাংশ ভেক্টরটা আসলে আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে উপাংশ নির্ণয়ের জন্য আমরা কি করব, তাহলে যেই ভেক্টরের উপাংশ ওই ভেক্টরের cos থিটা, এবং যেই ভেক্টর বরাবর সেই ভেক্টরের একক ভেক্টর। আমি আবারও বলছি, যখন এরকম উপাংশ নির্ণয়ের অঙ্ক দিবে ভেক্টরের, তখন আমরা কি করব, যেই ভেক্টরের উপাংশ সেই ভেক্টরের cos থিটা, এবং যেই ভেক্টর বরাবর ওই ভেক্টরের একক ভেক্টর। ওকে, মনে থাকবে তো নাকি? তাহলে আমরা এই পদ্ধতিতে আগাতে থাকি। দেখো তাহলে এখন এই cos থিটা, আমরা এই cos থিটা কিভাবে পাবো, ডট গুণন থেকে। দেখো আমরা জানি a ডট বি ইকুয়াল টু এ বি cos থিটা, তাহলে এখান থেকে পাই a cos থিটা ইকুয়াল টু a ডট বি ডিভাইডেড বাই বি এর মান, তাই তো নাকি? তাহলে a cos থিটা আমরা এখান থেকে পাই, তাহলে a cos থিটার পরিবর্তে লিখতে পারি a ডট বি ডিভাইডেড বাই বি এর মান। একইভাবে এই যে বি এর একক ভেক্টর মানে কি, বি ভেক্টর ডিভাইডেড বাই বি এর মান। ওকে, তাহলে ইকুয়াল টু, এবার আমরা আগে ডট গুণন করে ফেলি। ডট গুণন মানে কি, এর আই হ্যাটের সাথে এর আই হ্যাট গুণন, এর জি হ্যাটের সাথে এর জি হ্যাট, এর কি হ্যাটের সাথে এর কি হ্যাট। তাহলে 2 এর সাথে 6 গুণ করলে কত, 6 দুগুণা 12। এবার 7 এর সাথে -2 গুণ করলে কত, -14। আবার -6 এর সাথে 1 গুণ করলে কত, -6। এবার আসি কত, বি ভেক্টরের মান, মানে রুট ওভার বি ভেক্টরের যে সহগগুলো আছে সহগগুলোর উপর স্কয়ার, মানে 6 স্কয়ার প্লাস 7 স্কয়ার প্লাস -6 এর উপর স্কয়ার। তাহলে লিখে ফেলি 6 স্কয়ার প্লাস 7 স্কয়ার প্লাস -6 এর উপর স্কয়ার। একইভাবে এই বি ভেক্টর যেটা আছে সেই বি ভেক্টরটাকে আমি রেখে দিলাম, কারণ আমার অপশনগুলোতে কিন্তু কি আছে, এ ভেক্টর আছে বি ভেক্টর আছে, জন্য আমি এটাকে রেখে দিলাম এভাবে। আর এখানে কি, বি ভেক্টরের মান আবার কি সেম ভাবে রুট ওভার বি ভেক্টরের মান, মানে আই হ্যাটের সহগের উপর স্কয়ার, জি হ্যাটের উপর সহগের উপর স্কয়ার, কে হ্যাটের সহগের উপর স্কয়ার, মানে 6 স্কয়ার প্লাস 7 স্কয়ার প্লাস -6 স্কয়ার। তো তোমরা হয়তো জানো যে ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না, তাই এটা অবশ্যই আমাদের হাতে কলমে করতে হবে, ঠিক না? তাহলে 6 স্কয়ার মানে কত, 36, 7 স্কয়ার মানে কত, 49, আবার 6 স্কয়ার মানে কত, 36। তাহলে 36 প্লাস 49 প্লাস 36, তাই তো নাকি? 9 6 15,
15 আর 6 কত 21, 21 এর 1 থাকলো 2, 3 আর 2 এ 5, 5 আর 4 এ 9, 9 3 12, তার মানে 121। তাহলে √121 ইন্টু √121 মানে সিম্পলি হচ্ছে 121। তাহলে এখানে আমরা লিখতে পারি কি নিচে 121, উপরে কত 12 মাইনাস 14 মাইনাস 6 মানে 12 মাইনাস 20 মানে হচ্ছে -8 ইন্টু বি ভেক্টর। এই যে এই অপশনটাই কোথায় আছে বি তে আছে। তাহলে আশা করি তোমরা 5 নাম্বারটাও বুঝতে পেরেছো। ওকে, তাহলে এবার আমরা 6 নাম্বারে চলে যাচ্ছি। দেখো কি বলেছে, জিওমেট্রি একটা শব্দ দেওয়া আছে, শব্দটা হচ্ছে জিওমেট্রি। তো জিওমেট্রি শব্দটির বর্ণগুলির সবগুলি একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায় যেন প্রথম ও শেষ অক্ষর কি হয় ই হয়। আচ্ছা, তাহলে জিওমেট্রি 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা লেটার আছে নাকি। তাহলে দেখো আমি এখানে 8টা ঘর করি, 1 2 3 4 5 6 7 এবং 8। তাহলে কি বলেছে প্রথমে এবং শেষে কি থাকবে ই থাকবে, ই নাকি। তাহলে প্রথমেও একটা ই, শেষেও একটা কি থাকে ই থাকে। তাহলে বাকি যে 6টা ফাঁকা ঘর এখানে কে কে বসতে পারে, জি বসতে পারে, ও বসতে পারে, এম বসতে পারে, টি বসতে পারে, আর বসতে পারে এবং ওয়াই বসতে পারে। ঠিক আছে কিনা 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। ওকে, তাহলে এখানে আর কয়টা থাকলো 6টা নাকি। তাহলে এই 6টাই বসবে হচ্ছে এই 6টা ঘরে। ঠিক আছে কিনা। তাহলে 6টা লেটার এই 6টা ঘরে কত ভাবে বসতে পারে তুমি বলতে পারো 6p6 কিংবা তুমি বলতে পারো 6 ফ্যাক্টোরিয়াল, দুইটাই একই কথা। ওকে, আচ্ছা যেহেতু এরা সবাই কি ভিন্ন ভিন্ন তাই 6 ফ্যাক্টোরিয়াল বা 6p6। ওকে, এখন কথা হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল কত, অবশ্যই আমরা ক্যালকুলেটর ব্যবহার করব না, আমাদের অনেকেরই মুখস্থ থাকার কথা 6 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 720। ঠিক আছে না। বাট এটা যদি তোমার পরীক্ষার হলে মুখস্থ না থাকে কোনো অসুবিধা নেই, আমরা জানি 6 ফ্যাক্টোরিয়াল মানে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6। ঠিক আছে না। তাহলে 3 দুগুণা কত 6। ওকে, আবার দেখো 4 6 কত 24 নাকি। আবার এদিকে 5 6 30, এটা হচ্ছে 30 আর এটা কত 24, 3 24 72, তাই 720। ওকে, যেভাবে হিসাব করলে তোমার সুবিধা হয় তুমি সেভাবে হিসাব করতে পারো আর কি, আর মুখস্থ থাকলে তো কোনো কথাই নেই। তাহলে অ্যান্সার কত 720। ওকে, তাহলে আশা করি এই প্রবলেমটাও তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 7 নম্বরে চলে যাই। 7 নাম্বার দেখো এখানে কি বলেছে, এত এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদের মান কত। তো এই এক্স বর্জিত পদের মানের জন্য একটা কিন্তু শর্টকাট সূত্র আছে, যে কোন পদ এক্স বর্জিত সেটা কিন্তু একটা সূত্র দ্বারা চাইলে নির্ণয় করা যায়। এখন ধরো তুমি পরীক্ষার হলে সেই শর্টকাট সূত্র তোমার মনে নাই, তুমি অঙ্কগুলোকে মেন নেমে করেছো, কোনো অসুবিধা নাই, আমি দরকার হলে তোমাকে মেন নিয়মে দেখাচ্ছি কিভাবে আমরা করতে পারি। দেখো আমরা ধরে নিচ্ছি আর প্লাস 1 তম পদ কি, আর প্লাস 1 তম পদ এক্স বর্জিত। ওকে, তাহলে আর প্লাস 1 তম পদ এক্স বর্জিত, এবং আমরা এটাও জানি আর প্লাস 1 তম পদ হচ্ছে টি অফ আর প্লাস 1, যেটার সূত্র কি ছিল এনসিআর, এখানে এন এর জায়গায় আছে হচ্ছে 8, তাহলে 8cr ইন্টু প্রথমে যে থাকবে তার উপর পাওয়ার কত হবে n মাইনাস আর, মানে হচ্ছে 8 মাইনাস আর ইন্টু তারপরে যে থাকবে তার উপর কত পাওয়ার হবে, তার উপর পাওয়ার হবে হচ্ছে এক্স্যাক্টলি আর, মনে থাকবে তো নাকি। আচ্ছা, এরপরে আমরা কি করতাম বলো তো দেখি, মেন নিয়মেই এই যে 2 এর উপরও 8 মাইনাস আর পাওয়ার হবে, আবার x এর উপরে কত হবে 8 মাইনাস আর। এখন দেখো 1/8 তাই তো নাকি। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 টু দি পাওয়ার আর মানে শুধু 1, 8 টু দি পাওয়ার আর মানে 8 টু দি পাওয়ার আর, আর x টু দি পাওয়ার আর। ওকে, তাহলে x টু দি পাওয়ার আর কিন্তু ভাগ আকারে আছে ঠিক কিনা, তাই এটা যখন উপরে উঠবে তখন কিন্তু একটা মাইনাস হয়ে যাবে। তাহলে অলরেডি কিন্তু 8 মাইনাস আর আছেই, তাহলে আরেকটা মাইনাস আসলে কি হবে 8 মাইনাস আর মানে 8 মাইনাস 2r। তাহলে এই ব্যাপারটা দেখো আমি লিখে ফেলি 8cr ইন্টু 2 টু দি পাওয়ার 8 মাইনাস আর, নিচে আছে 8 টু দি পাওয়ার আর, এই যে 8 টু দি পাওয়ার আর কোথায় আছে নিচে আছে, ইন্টু x টু দি পাওয়ার কত 8 মাইনাস আর মানে 8 মাইনাস 2r। যেহেতু আমি বলেছি এই পদটা কি x বর্জিত, x বর্জিত মানে x নাই, অথচ এখানে তো x আছে। কেন x আছে, কারণ x বর্জিত মানে x টু দি পাওয়ার 0, তাহলে অবশ্যই এই মানটা কত হবে 0। এটা 0 হলে কিন্তু সেটা কত হবে x টু দি পাওয়ার 0, আর x টু দি পাওয়ার 0 মানে কি x বর্জিত পদ। ঠিক আছে, তাহলে যদি আমি বলি 8 মাইনাস 2r ইকুয়াল টু 0, তাহলে এই পদটা কি হয়ে যাবে x বর্জিত পদ হয়ে যাবে। তাহলে r এর মান আসছে কত 4। এবার আমি r এর মানটা এখানে বসিয়ে দিয়ে আমি পদটা নির্ণয় করে ফেলবো। দেখো প্রথমে আছে 8c4, তাহলে করে ফেললাম 8c
8c4 ইন্টু 2 to the power 8 minus r মানে 2 to the power 8 minus 4 আর 8 to the power r মানে 8 to the power 4। ওকে, এখন আমরা কিভাবে আসলে এই ভ্যালুটা নির্ণয় করতে পারি, তাই তো নাকি? যেহেতু আমাদের কাছে ক্যালকুলেটর নাই, অসুবিধা নাই, তুমি চাইলে এখানে এনসিআর এর সূত্র করতে পারো, অথবা এনসিআর এর সূত্র না করে আরেকটা কাজ করতে পারো। কিভাবে? দেখো, এখানে আছে 8 আর এখানে হচ্ছে 4, তাহলে শুরু করব 8 থেকে এবং কমতে 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 কয়টা পদ নিব? 4টা পদ নিব। ওকে, তাহলে 8, তারপরে হচ্ছে 7, তারপরে হচ্ছে 6, তারপরে হচ্ছে 5। অলরেডি কিন্তু আমি 4টা পদ নিয়ে নিয়েছি, ঠিক আছে? একইভাবে নিচের দিকে শুরু থেকে সাজাতে হবে 4টা পদ, মানে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4, তাহলে হয়ে গেল কি 8c4। এভাবে কিন্তু চাইলে আমরা 8c4 করতে পারি, অথবা এনসিআর এর যে সূত্র আছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, সেটাও কিন্তু চাইলে এখানে বসাতে পারি। বাট এটা তুলনামূলক সহজ। কি করব? 8 থেকে শুরু করব, কত পর্যন্ত যাব? 4টা যাব, ঠিক আছে? 4টা গেলাম। আবার নিচে আবার প্রথম থেকে শুরু করব, মানে 1 থেকে কয়টা যাব? 4টা যাব, ঠিক আছে? আচ্ছা, ইন্টু হচ্ছে 2 to the power 4 মানে 4টা 2 গুণন। ওকে, আচ্ছা, আর 8 to the power 4 মানে কি? 4টা 8 গুণন। ওকে, এখন দেখো 3টা 2 গুণ করলে কত? 8, 8 8 চলে গেল কাটাকাটি, আবার একটা 2 হয়ে গেল কাটাকাটি। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো একটা 8 হয়ে গেল কাটাকাটি, ঠিক আছে কিনা? আচ্ছা, তারপর হচ্ছে যে 4, তাহলে 4 এবং আমরা চাইলে কত কাটতে পারি? 4 এর সাথে এখানে 6 কাটতে পারি, বাট 4 এর সাথে 6 না কাটে আমি 3 এর সাথে কাটবো, কারণ সিম্পলি 3 দুগুণা হচ্ছে 6। ওকে, এরপর হচ্ছে আমি 2 এর সাথে 4 কাটতে পারি, 2 দুগুণা 4। ওকে, এখন উপরের এই দুইটা সংখ্যা কেমন সংখ্যা? বিজোড় সংখ্যা, এবং এরা হচ্ছে জোড় সংখ্যা। অবশ্যই বিজোড় সংখ্যার সাথে আমরা জোড় সংখ্যা তো আর ভাগ দিতে পারবো না, ঠিক না? মানে এরা তো বিজোড় সংখ্যা আর এরা তো কি? জোড় সংখ্যা। ওকে, আচ্ছা, তাহলে উপরে থেকে গেল 5 ইন্টু 7 মানে 35, আর নিচে থাকলো 8 ইন্টু 8 ইন্টু 2, 8 8 64, 64 দুগুণা কত? 128, তাহলে 35/128। বাস, কমপ্লিট হয়ে গেল। এটা ছিল 7 নাম্বার। এবার আমরা চলে আসছি 8 নাম্বারে। এবার আমরা দেখে ফেলি 8 নাম্বার কি বলেছে। এটা হচ্ছে একটা উপবৃত্তের অঙ্ক, নাকি? তাহলে বলেছে এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত। তাহলে একটা উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে, তার উৎকেন্দ্রিকতা জানতে চেয়েছে। ওকে, তাহলে দেখো আমি প্রথমত আগে উপবৃত্তের সমীকরণটা লিখে ফেলি। 25x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার ইকুয়াল টু 400। তো উপবৃত্তের আদর্শ সমীকরণ কেমন ছিল? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, মানে ডান পাশে ছিল 1। তো ডান পাশে 1 আনার জন্য আমাকে কি করতে হবে? 400 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 25x স্কোয়ার ডিভাইডেড বাই 400 প্লাস হচ্ছে 16x ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 400 ইকুয়াল টু হচ্ছে 1। দেখো তো 25 আর 16 গুণ করলে কি 400 হয় না? 25 ইন্টু 16 কি 400 তো হয় নাকি? আচ্ছা, এটাকে তুমি চাইলে এভাবে চিন্তা করতে পারো, 16 মানে কি 4 গুণিত 4 নাকি? 4 4 16, তাহলে 25 ইন্টু 4 ইন্টু 4, 4 25 100 ইন্টু 4 মানে কত? 400। যাই হোক, যেভাবে চিন্তা করো একভাবে করলে হলো। তাহলে 400 কে 25 দ্বারা ভাগ করলে 16, আবার 400 কে 16 দ্বারা ভাগ করলে কত? 25। তাহলে মানে ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে? এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 16 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 25 ইকুয়াল টু হচ্ছে 1, ঠিক আছে কিনা? আচ্ছা, তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এখানে এ স্কোয়ারের মান 16 আর বি স্কোয়ারের মান কত? 25। তাহলে দেখো এ বড় নাকি বি বড়? অবশ্যই বি বড়। তাহলে এ স্কোয়ার ইজ লেস দেন বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার ইজ লেস দেন বি স্কোয়ার, এই শর্তে উপবৃত্তের উৎকেন্দ্রিকতার সূত্র ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার, মানে হচ্ছে রুট ওভার 1 মাইনাস এ স্কোয়ারের মান কত? 16। তাহলে 16 ডিভাইডেড বাই বি স্কোয়ারের মান কত? এই যে 25 ইকুয়াল টু হচ্ছে রুট ওভার নিচে 25 ওপরে 25 মাইনাস 16, 25 থেকে 16 বিয়োগ করলে কত? 9, 9/25, তার উপরে একটা রুট। তো বলো দেখি 9 এর উপর রুট করলে কত হয়? 3 হয়, আর 25 এর উপর রুট করলে 5 হয়, তার মানে এটা হচ্ছে 3/5। তাহলে অবশ্যই উৎকেন্দ্রিকতা কত? 3/5। আশা করি বুঝে গেছে। এবার আমরা পরের প্রবলেমে চলে যাই। চাইলে তুমি 9 নাম্বারটাও দেখে ফেলতে পারো। এটা কি বলেছে? 4 3 কেন্দ্র বিশিষ্ট এবং 5x মাইনাস 12y প্লাস 3 ইকুয়াল টু 0 সরল রেখাকে স্পর্শ করে। তাহলে দেখো এখানে একটা বৃত্ত আছে। কেমন বৃত্ত? যেটার কেন্দ্র হচ্ছে 4,3 এবং যে বৃত্তের একটা স্পর্শক হচ্ছে কত? একটা স্পর্শক হচ্ছে 5x মাইনাস 12y প্লাস 3 ইকুয়াল টু 0।
তো বলেছে যে এই বৃত্তটার সমীকরণ কি হবে নাকি। দেখো আমরা কিন্তু কেন্দ্র জানি, যদি কোনো ভাবে আমরা এই ব্যাসার্ধটা জেনে ফেলতে পারি তাহলে কিন্তু বৃত্তের সমীকরণ হয় যে x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, যেখানে এইচ কে হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক আর ব্যাসার্ধ হচ্ছে আর। এভাবে কিন্তু আমরা বৃত্তের সমীকরণটা লিখে ফেলতে পারি। জাস্ট আমাদের এখন কি লাগবে, আর লাগবে, এই ব্যাসার্ধটা লাগবে, তাই তো নাকি। তো চিন্তা করো তো, এইটা হচ্ছে আমার কেন্দ্র, ঠিক আছে না, আর এইটা হচ্ছে আমার সরল রেখা। ওকে, তার মানে আমি যদি একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব নির্ণয় করতে চাই সেটা অবশ্যই করতে পারি। কিভাবে, জাস্ট বিন্দুটা রেখার সমীকরণে বসিয়ে দিতে হয়, মানে এক্স এর জায়গায় 4 আর ওয়াই এর জায়গায় 3 বসিয়ে দেবো। তাহলে 5 ইন্টু 4 মাইনাস 12 ইন্টু 3 প্লাস 3, এটার মডুলাস। আর নিচে হচ্ছে কত, নিচে হচ্ছে এই এক্স সহগের উপর স্কয়ার প্লাস ওয়াই সহগের উপর স্কয়ার, 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার। তাহলে দেখো উপরে কত থাকছে, 4 5 20, তাহলে 20 মাইনাস 3 12 36 প্লাস 3 তার একটা মডুলাস, আর নিচে হচ্ছে রুট ওভার 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার। তো তোমরা ওই করেছো না, অনেক ধরনের সমকোণী ত্রিভুজ দেখা যায়, এটা 3 এটা 4 হলে এটা 5 হয়, এই ব্যাপারগুলো তো মুখস্থ হয়ে যাওয়ার কথা। আবার এটা যদি হয় 5, এটা যদি হয় 12, এটা হয়ে যায় 13, ঠিক না, রুট ওভার 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার ইকুয়াল টু 13 স্কয়ার। আর যদি এই ধরনের প্র্যাকটিস খুব বেশি করে না থাকো আর কি, তুমি যদি আসলে অত অঙ্ক প্র্যাকটিস না করো তাও অসুবিধা নাই, তুমি চাইলে এটা নির্ণয় করতে পারবা। 5 এর উপর স্কয়ার করলে কত, 25, 12 এর উপর স্কয়ার করলে কত, 144, 144 আর 25 যোগ করলে 169, এবং তার উপর রুট করলে কত, 13, ঠিক আছে কিনা। আচ্ছা, তার মানে এটা হচ্ছে সিম্পলি 13 বা 13 ইকুয়াল টু 20 আর 3 কত, 23, 23 থেকে 36 বিয়োগ করলে কত, 13, 13 বাই 13 সমান কত, সমান হচ্ছে 1। তাহলে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি হচ্ছে 1। ওকে, আচ্ছা তাহলে ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম 1, তাহলে বৃত্তটার সমীকরণ কেমন হবে, x মাইনাস এইচ মানে কেন্দ্রের ভুজ মানে 4 স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে মানে কেন্দ্রের কোটি মানে 3 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 1 স্কয়ার। তাহলে আমরা সাজিয়ে লিখতে পারি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 8x মাইনাস 6y প্লাস 4 স্কয়ার মানে 16, 3 স্কয়ার 9 মাইনাস 1 সমান 0, এবং আরেক লাইনে লিখতে পারি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 8x মাইনাস 6y প্লাস 24 ইকুয়াল টু 0। মানে কোনটা, এই যে বি নাম্বার অপশন, দেখো পুরোপুরি মিলে গেছে, ঠিক না। আচ্ছা দেখ, যাই হোক, তো এটা চাইলে তোমরা একটু অপশন টেস্টও করতে পারো। অপশন টেস্ট ব্যাপারটা কেমন, যেমন বলেছে যে আমার এই বৃত্তটার কেন্দ্র কত, 4 3, কোনটার কেন্দ্র 4 3 তুমি তাহলে আগে চেক করবা। দেখো এটার কেন্দ্র আসবে -4,3, এটার কেন্দ্র আসবে -4 -3, এটার কেন্দ্র কত আসবে 4 3, এটারও কেন্দ্র কত 4 3, তাহলে কিন্তু এই দুইটার মধ্যে যে কোনো একটা হতে পারে। তারপর এবার আমরা কি করব, যে ওই যে কেন্দ্র থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব ইকুয়াল টু ব্যাসার্ধ, এটার ব্যাসার্ধ আর এটার ব্যাসার্ধ নির্ণয় করে দেখব যে কোনটার ব্যাসার্ধ এই 1 আসছে। এভাবে অপশন টেস্ট করে করা যায়। যাই হোক আমি মেন নিয়মেই করলাম আর কি। ওকে, তাহলে 9 নাম্বার কমপ্লিট। এবার আমরা 10 নাম্বারে চলে যাই। দেখো 10 নাম্বার কি বলেছে, কট অফ সাইন ইনভার্স 1/2 নাকি। তো এইটা সমান কত সেটা নির্ণয় করতে বলেছে। এটা বিপরীত ত্রিকোণমিতিক অনুপাতের একটা অঙ্ক। দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করতে পারি, ত্রিভুজ আঁকতে পারি। কেমন ত্রিভুজ আঁকতে হবে, যে ত্রিভুজের, দেখো আমি সাইন থিটা সমান জানি কি, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বটা হবে 1 আর অতিভুজটা হবে 2 নাকি। এটা থিটা হলে কি হচ্ছে, এটা লম্ব আর এটা হচ্ছে অতিভুজ নাকি। তাহলে লম্ব 1 এবং অতিভুজ কত 2। তাহলে তুমি কি আমাকে বলতে পারবা ভূমি কত, অবশ্যই বলতে পারবো পিথাগোরাসের সূত্র দ্বারা, √2² - 1² মানে √3। তাহলে আমরা বুঝে গেলাম যদি এই কোণটা হয় থিটা তাহলে সাইন থিটা সমান আমরা বলতে পারি কত, 1/2 লম্ব বাই অতিভুজ। তাহলে একইভাবে আমি বলতে পারি যে কট থিটা মানে কি, ভূমি বাই লম্ব মানে √3/1 মানে শুধুমাত্র √3। তাহলে দেখো থিটা সমান আমি যেমন লিখতে পারি সাইন ইনভার্স হাফ, একইভাবে কিন্তু এখান থেকে আমি লিখতে পারি থিটা সমান হচ্ছে কি, থিটা সমান হচ্ছে কট ইনভার্স √3। তাহলে যেটাই সাইন ইনভার্স হাফ সেটাই হচ্ছে কত, কট ইনভার্স √3, তাই তো নাকি। তাহলে আমি লিখে ফেললাম কট সাইন ইনভার্স হাফের পরিবর্তে এখন আমি কত লিখবো, কট ইনভার্স √3, কট ইনভার্স √3। তাহলে কট ইনভার্স কেউই থাকবে না, শুধুমাত্র কে থাকবে, √3। তাহলে অ্যান্সার হচ্ছে √3, এই ব্যাপারটা মনে রাখবা। ওকে, এখন কথা হচ্ছে আমি কেন সাইন ইনভার্সকে কট ইনভার্স করলাম, কারণ সামনে একটা কট ছিল, এখানে যদি ট্যান থাকতো তাহলে আমি ট্যান ইনভার্সে কনভার্ট করতাম, এখানে যদি কস থাকতো তাহলে আমি কস ইনভার্সে কনভার্ট করতাম, যাতে এই দুইটা কাটাকাটি চলে যায়, শুধুমাত্র এই সংখ্যাটাকে অবশিষ্ট থাকে। ওকে, হয়ে গেল 10 নাম্বার। এবার চলে আসি 11 নাম্বারে। দেখো 11 নাম্বার কি, 11 নাম্বার হচ্ছে 1 বাই কার মডুলাস 3x - 1 এর মডুলাস > 1, এটার সমাধান নির্ণয় করো, ঠিক আছে কিনা।
এখন আমি যদি এটা সমাধান নির্ণয় করতে চাই তাহলে অবশ্যই সমাধান নির্ণয় করা মানে কি এক্স এর মান নির্ণয় করা, তাই তো নাকি? তাহলে কোনোভাবে আমাকে এক্স এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে দেওয়া আছে হচ্ছে 1/3x-1 এর মডুলাস ইজ গ্রেটার দ্যান হচ্ছে 1। তাহলে যদি উভয় পক্ষকে আমি উল্টে দিলে এখানে শুধুমাত্র চলে আসবে 3x-1। 1 কে উল্টালে কত হয়? 1ই থাকে। তবে যেহেতু উভয় পক্ষকে আমি উল্টে দিয়েছি মানে বিপরীতকরণ করেছি, তাহলে চিহ্নটা কিন্তু ঘুরে যাবে। ব্যাপারটা মনে রাখতে হবে। ওকে, এরপর হচ্ছে এখানে আমি একটা সূত্র করব। কেমন সূত্র বলি, যদি x এর মডুলাস ইজ লেস দ্যান আলফা হয় তাহলে আমরা পরের লাইনে লিখতে পারি মাইনাস আলফা ইজ লেস দ্যান এক্স ইজ লেস দ্যান আলফা। এক্স্যাক্টলি এই সূত্রটা আমি এখন এখানে প্রয়োগ করব। এক্স এর মডুলাসের জায়গায় আছে 3x-1 এর মডুলাস এবং আলফার জায়গায় আছে কত? 1 আছে। তাহলে আমি এখানে লিখতে পারি -1 ইজ লেস দ্যান 3x-1 ইজ লেস দ্যান হচ্ছে 1। এরপরে সকল পক্ষে আমরা কি করব, এই যে -1 আছে তো আমি 1 করে যোগ করব। 1 করে যদি যোগ করি তাহলে দেখো তো ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে। 1 করে যোগ করলে এখানে 1 যোগ করলে এটা হয়ে যাবে 0, এখানে 1 যোগ করলে এটা হবে 3x, এখানে 1 যোগ করলে এটা হয়ে যাবে 2। এবার আমার কি করতে হবে, x এর মান নির্ণয় করা টার্গেট। তাহলে আমি 3 দ্বারা ভাগ করব। 3 দ্বারা ভাগ করলে এটা হবে 0, এটা হবে x, এটা হবে 2/3। তাহলে কিন্তু আমি x এর মান পেয়ে গেছি। বাট একটা কথা আছে এখানে। কি কথা? এই যে দেখো এখানে হরে কত আছে? 3x-1। যেহেতু আমরা জানি যে 1/0 মানে অসংজ্ঞায়িত। 1/0 মানে কি? অসংজ্ঞায়িত, ঠিক আছে না? তাহলে এই হরটাকে কত বানানো যাবে না? 0 বানানো যাবে না। তার মানে 3x-1 ইজ নট ইকুয়াল টু 0। তাহলে যদি এটা 0 হতে না পারে তাহলে 3x ইজ নট ইকুয়াল টু 1, অতএব x ইজ নট ইকুয়াল টু 1/3। ঠিক আছে কিনা? তাহলে x এর মান 0 থেকে 2/3 যে কোনোটা হতে পারে, তবে কত হতে পারবে না? 1/3 হতে পারবে না। এখন 1/3 অবশ্যই কিন্তু 0 থেকে 2/3 এই রেঞ্জের মধ্যে আছে, ঠিক না? তাহলে এই রেঞ্জের মধ্যে থেকে সকল সংখ্যা নিতে পারবো, শুধু 1/3 নিতে পারবো না। সেটা তাহলে আমরা কিভাবে আলাদা করব? দেখো আলাদা করে ফেলছি। তাহলে 0 থেকে নেব 1/3 আগ পর্যন্ত, এবং মানে অথবা আবার কি করব, 1/3 থেকে নেব হচ্ছে 2/3। তাহলে দেখো 0 থেকে 1/3 আবার 1/3 থেকে 2/3, মাঝখানে কিন্তু 1/3টা বাদ চলে গেল, কারণ আমি এখানে ইকুয়াল চিহ্ন দেইনি। ঠিক আছে কিনা? তাহলে x কে কিন্তু আমি 1/3 এর কখনো সমান বলছি না, বরং বলছি 0 থেকে বড় 1/3 এর আগ পর্যন্ত, আবার 1/3 থেকে বড় 2/3 পর্যন্ত। এইটাকে যদি আমি চাই যে কিভাবে লিখবো, সেটের মতো করে লিখবো, তাহলে যেহেতু ইকুয়াল নাই তাই ফার্স্ট ব্র্যাকেট 0 থেকে 1/3, অথবার জন্য একটা ইউনিয়ন, এবং 1/3 থেকে কত? 2/3। এটাই হচ্ছে আমার নির্ণেয় সলিউশন, এই যে ডি নাম্বারে দেওয়া আছে 0 থেকে 1/3 ইউনিয়ন 1/3 থেকে 2/3। আশা করি এই অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছো। এবার চলে যাচ্ছি আমরা 12 নাম্বারে। 12 নাম্বার দেখো কি বলেছে, যদি f of x equal to x স্কয়ার মাইনাস 2x এর মডুলাস, তাহলে 2 ইন্টু x এর মডুলাস, তাই তো নাকি? আচ্ছা, এবং g of x equal to x স্কয়ার প্লাস 1 হয়, তাহলে g of f of মাইনাস 2 এর মান কত? ঠিক আছে না? তাহলে এটা আমি এখন নির্ণয় করে ফেলে। কি বলেছে? g of f of মাইনাস 2। আমি এখানে একটু বাইরে এখানে লিখে ফেললাম, f of x সমান হচ্ছে x স্কয়ার মাইনাস 2 ইন্টু x এর মডুলাস, এবং g of x সমান হচ্ছে x স্কয়ার প্লাস 1। ঠিক আছে? তাহলে প্রথমত আমি f of মাইনাস 2 এর ভ্যালুটা আগে নির্ণয় করব। g এর মতোই থাকলেও আমি জাস্ট কি করব, f of মাইনাস 2 এর ভ্যালু নির্ণয় করব। কিভাবে? দেখো f of x সমান এইটা, তাহলে f of মাইনাস 2 সমান কত হবে? জাস্ট এখানে যেমন x এর জায়গাতে কত বসিয়েছি, মাইনাস 2 বসিয়েছি, ডান পক্ষেও তাই করতে হবে, মাইনাস 2 এর উপর স্কয়ার মাইনাস 2 ইন্টু মাইনাস 2 এর মডুলাস। তাহলে মাইনাস 2 এর উপর স্কয়ার মানে 4, মাইনাস 2 ইন্টু মাইনাস 2 এর মডুলাস মানে হচ্ছে 2 ইন্টু 2, তাহলে 4 মাইনাস 4 মানে হচ্ছে 0। ওকে, মাইনাস 2 এর মডুলাস কত? 2, 2 দুগুণা 4, আবার মাইনাস 2 এর উপর স্কয়ার করলে কত? 4, 4 থেকে 4 বিয়োগ করলে কত? 0। তার মানে g of 0, কারণ f of মাইনাস 2 এর ভ্যালু কত? 0, সেটা আমরা কিন্তু এখান থেকে নির্ণয় করলাম। তাহলে g of 0 সমান কিভাবে নির্ণয় করব? এখানে আছে g of x আর এখানে আছে কত? g of 0। তার মানে সিম্পলি x এর জায়গাতে কত আছে? 0 আছে। একইভাবে ডান পক্ষেও x এর জায়গাতে কত বসিয়ে দিতে হবে? 0 বসিয়ে দিতে হবে। তাহলে 0 স্কয়ার প্লাস 1 মানে হচ্ছে কত? শুধুমাত্র 1। এইটাই হচ্ছে নির্ণেয় অ্যান্সার। তাহলে অপশন হচ্ছে বি। কত হবে? 1 হবে। ওকে, এবার আমরা চলে যাই 13 নম্বরে। দেখো তাহলে 13 নাম্বার কি বলেছে, ইন্টিগ্রেশন dx বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তার উপরে একটা স্কয়ার নাকি? তাহলে এখানে দেখো আমরা এক্স্যাক্টলি কি করতে পারি। ইন্টিগ্রেশন তারা বলে দিয়েছে dx বাই কত, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর উপরে স্কয়ার, মানে কি a প্লাস বি হোল স্কয়ারের মতো। তাহলে আমরা লিখতে পারি কি, dx নিচে এটার উপর স্কয়ার, এই স্কয়ার মানে ই টু দি পাওয়ার এক্স এর উপর স্কয়ার, এই স্কয়ার
প্লাস হচ্ছে 2 ইন্টু এ ইন্টু বি প্লাস হচ্ছে বি এর উপরে স্কোয়ার। ওকে, হয়ে গেল। তাহলে এটা সমান আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন এখানে ডিএক্স ই টু দি পাওয়ার এক্স এর উপর স্কোয়ার মানে ই টু দি পাওয়ার 2x প্লাস ই টু দি পাওয়ার এক্স আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স গুণ করলে কত হয়ে যাবে 1 হয়ে যাবে, মানে এখানে সিম্পলি 2 থাকবে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2x নাকি ই টু দি পাওয়ার মাইনাস 2x কে আমরা চাইলে লিখতে পারি না 1 বাই ই টু দি পাওয়ার 2x, কারণ কি, কারণ একটা সূত্র আছে ই টু দি পাওয়ার মাইনাস n সমান 1 বাই ই টু দি পাওয়ার n। একইভাবে এটাকেও কিন্তু আমরা এভাবে লিখতে পারি। তাহলে এখানে ছিল ই টু দি পাওয়ার মাইনাস 2x, আমি লিখলাম 1 বাই ই টু দি পাওয়ার 2x, দুইটাই কিন্তু সেম জিনিস, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটা কাজ করি, এখানে একটু সরলীকরণ করে ফেলি। এখানে লসাগু হচ্ছে ই টু দি পাওয়ার 2x, তাহলে এখানে থাকবে হচ্ছে ই টু দি পাওয়ার 2x এর উপর স্কয়ার, কারণ ই টু দি পাওয়ার 2x ইনটু ই টু দি পাওয়ার 2x হয়ে যাচ্ছে, আবার হয়ে যাচ্ছে হচ্ছে প্লাস 2 ইনটু ই টু দি পাওয়ার 2x, আবার প্লাস কি হয়ে যাচ্ছে 1 হয়ে যাচ্ছে নাকি। আচ্ছা, উপরে তো dx আছে, থাকুক। এবার দেখো ই টু দি পাওয়ার 2x তো নিচে আছে, সেটা যদি উপরে উঠে তাহলে ই টু দি পাওয়ার 2x ইনটু dx, আর নিচে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র হয়ে যাচ্ছে, ঠিক না। তাহলে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার 2x প্লাস 1 এর উপরে হোল স্কয়ার। ওকে, এখন আমরা কি করব, ই টু দি পাওয়ার 2x কে z ধরবো। যদি আমি ই টু দি পাওয়ার 2x ইকুয়াল টু z ধরি, তাহলে আমরা উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি পাই 2 ইনটু ই টু দি পাওয়ার 2x dx ইকুয়াল টু dz, ঠিক না। তার মানে ই টু দি পাওয়ার 2x dx সমান হচ্ছে কত dz বাই 2। তাহলে আমরা ই টু দি পাওয়ার 2x dx এর পরিবর্তে কি লিখবো dz ডিভাইডেড বাই 2। 2টা চাইলে আমি একটু সামনে লিখতে পারি। আচ্ছা, 1/2 লিখলাম, যেহেতু ডিভাইডেড বাই 2 ছিল, এই যে 1/2। আর এখানে কি বলেছি ই টু দি পাওয়ার 2x মানে হচ্ছে কি z, তার মানে হচ্ছে z প্লাস 1 এর উপর হোল স্কয়ার। এবার তোমরাই বলো ইন্টিগ্রেশনটা কত হবে 1 বাই এক্স স্কয়ার। এই যে দেখো 1 বাই এক্স স্কয়ার ডিএক্স, এটার ইন্টিগ্রেশন কি হয় এক্স টু দি পাওয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই মাইনাস 1। একইভাবে এটারও ইন্টিগ্রেশন হবে হচ্ছে কত জেড প্লাস 1 টু দি পাওয়ার কত মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে মাইনাস 1। এবার যদি আমি জেড এর ভ্যালু বসিয়ে দিই তাহলে আসবে হচ্ছে মাইনাস হাফ ইন্টু জেড এর ভ্যালু হচ্ছে কত ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার 2x, ই টু দি পাওয়ার 2x প্লাস 1 তার ইনভার্স মানে কি 1 বাই এটা, তাহলে 1 বাই ই টু দি পাওয়ার 2x প্লাস 1, এটাই হচ্ছে নির্ণেয় অ্যান্সার। একটা জাস্ট প্লাস সি দিয়ে দিতে হবে, ওকে, আরবিটারি কনস্ট্যান্ট আর কি। ওকে, তাহলে এটাই হচ্ছে আমার নির্ণেয় কি, নির্ণেয় সমাকলন নাকি। আচ্ছা দেখো তাহলে এই যে সেই ইন্টিগ্রেশনের এই যে এটা না, বরং তার পরেরটা, কারণ আমাদের একটা মাইনাস আসছিল, তাহলে বি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এটা গেল তাহলে 13 নাম্বার। এবার চলে আসি 14 নাম্বারে। 14 নাম্বারটা দেখো বলেছে 1 প্লাস আই ডিভাইডেড বাই 1 মাইনাস আই এর পরম মান নির্ণয় করতে। পরম মান মানে এটা আসলে কি বুঝিয়েছে, মডুলাস বুঝিয়েছে। ইংরেজিতে বলি মডুলাস, বাংলাতে বলি পরম মান, আবার ইংরেজিতে অ্যাবসলিউট ভ্যালুও বলি কখনো কখনো, যাই হোক। তো এটার পরম মান মানে মডুলাস 1 প্লাস আই ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস আই। তার মানে হচ্ছে আমরা চাইলে একবার লবে লিখতে পারি 1 প্লাস আই, আর একবার চাইলে হরে লিখতে পারি 1 মাইনাস আই। ওকে, তাহলে দেখো এটার মডুলাস মানে কত রুট ওভার এই যে বাস্তব যেটা 1 তার উপর স্কয়ার প্লাস আই এর সহগ মানে আই এর সাথে কত গুণন আছে 1 গুণন আছে, তাহলে 1 এর উপর স্কয়ার, আবার রুট ওভার বাস্তব 1 স্কয়ার, আবার আই এর সহগ কত -1, তাহলে -1 এর উপর স্কয়ার। তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে, উপরেও √2 নিচেও √2 মানে ডিভাইডেড বাই হচ্ছে 1। তাহলে এটার পরম মান কত, পরম মান হচ্ছে 1। তো তুমি চাইলে এভাবে পরম মান করতে পারো, আবার আরেকভাবে করতে পারো। প্রথমে এটাকে লব আর হরকে হরের অনুবন্ধী দ্বারা গুণ করে জটিল সংখ্যার x প্লাস আই ওয়াই ফরম্যাট নিয়ে আসতে পারো, তারপর সেখানে মডুলাস সমান √x² প্লাস y² করতে পারো। তো ওভাবে করতে পারো, এভাবে করতে পারো, একভাবে করলেই হলো, অসুবিধা নাই। তো 14 নম্বরে এই পর্যন্তই। এবার চলে আসি 15 নম্বরে। এবার বলেছে কি কোন একটি বিন্দুতে ক্রিয়ারত পি ভেক্টর এবং 2p ভেক্টর বলয়ের লব্ধি কত √7p ভেক্টর, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত। তাহলে আমি একটা যে কোনো ভেক্টর দিয়ে ফেললাম পি ভেক্টর, আর একটা ভেক্টর কি 2p ভেক্টর নাকি, এবং তাদের লব্ধি হচ্ছে কত, তাদের লব্ধি হচ্ছে √7p ভেক্টর। তাহলে তাদের মধ্যবর্তী কোণ আলফা নির্ণয় করতে বলেছে। তো আমরা দেখো লব্ধির সূত্র কি জানি, লব্ধি সমান জানি আর সমান √p² প্লাস q² প্লাস 2pq ইন্টু কজ আলফা। বাট এখানে p আর q নাই, বরং p আর 2p আছে, তাহলে q এর জায়গায় কি আছে 2p আছে, অসুবিধা নেই, আমরা সেই অনুসারে সূত্র বসাবো। তাহলে দেখো লব্ধি আর এর জায়গায় কত আছে √7p, তাহলে √7p ইকুয়াল টু √p² প্লাস q² পরিবর্তে লিখবো 2p এর উপরে স্কয়ার, 2p এর উপরে স্কয়ার প্লাস 2 ইন্টু p ইন্টু q, q মানে হচ্ছে 2p ইন্টু হচ্ছে কজ অফ আলফা। ওকে,
এবার আমরা উভয় পক্ষে স্কোয়ার করে দিলে পাই 7p² ইকুয়াল টু হচ্ছে কত, p² প্লাস 4p² প্লাস 4p² cos আলফা। দেখো তাহলে কি হচ্ছে, 4p² আর p² যোগ করলে 5p², 5p² এর পাশে আসলে কত হয়ে যাবে, এর পাশে আসলে হয়ে যাবে হচ্ছে 7 - 5p², মানে সিম্পলি 2p² ইকুয়াল টু 4p² ইন্টু cos আলফা। এরপরে যদি আমি cos আলফাটাকে এক পাশে বাকি সবাই অন্য পাশে রাখি তাহলে দেখো কি হবে, উপরে হবে 2p², নিচে হবে 4p², মানে p² কাটাকাটি চলে যাচ্ছে, 2 2 4 মানে হচ্ছে হাফ। cos কত ডিগ্রির মান হাফ, অবশ্যই cos 60 ডিগ্রির মান হাফ। তাহলে আলফা সমান কত ডিগ্রি, 60 ডিগ্রি, এই যে সি মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। ওকে, শেষ। তাহলে এমসিকিউ 15টা ছিল, 15টা আমরা শেষ করে ফেললাম। এবার আমরা লিখিত অংশে চলে যাব। লিখিত আছে 4টা কোশ্চেন। ওকে, এবার চলে আসলাম রিটেনে। প্রথমটা হচ্ছে ফাংশনের একটা প্রবলেম, বলেছে যে যদি f of x ইকুয়াল টু -√x - 1 এর বিপরীত ফাংশন f ইনভার্স অফ x হয়, তবে দেখাও যে f of f ইনভার্স অফ x ইকুয়াল টু f ইনভার্স অফ f of x। তার মানে আমার একটা ফাংশন দেওয়া আছে, বলা আছে তার বিপরীত ফাংশন হচ্ছে f ইনভার্স x, বাট f ইনভার্স x সমান কি সেটা কিন্তু এখন আমরা জানি না, সেটা আমরা পরে নির্ণয় করে ফেলবো। এবং আমাদের প্রমাণ করতে হবে যে f of f ইনভার্স x ইকুয়াল টু f ইনভার্স অফ f of x। ওকে, তো এটা অ্যান্সার করার জন্য আমরা কি করব, আমরা 3 ভাগে ভাগ করে ফেলবো, তাহলে আমরা 3 জায়গাতেই লিখতে পারবো। ঠিক আছে না? ওকে, ঠিক আছে। তাহলে দেখো এখন প্রথমত আসি, f of x দেওয়া আছে, আমরা আগে কি করব, f ইনভার্স অফ x নির্ণয় করব, না হলে কিন্তু আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড নির্ণয় করতে পারবো না। তাহলে প্রথমত আমাদের টার্গেট হচ্ছে কি f ইনভার্স অফ x নির্ণয় করা। এখন দেখো দেওয়া আছে কি, যে দেওয়া আছে f of x সমান এইটা, বাট আমি ধরে নিব যে ধরি y ইকুয়াল টু f of x। ঠিক আছে কিনা? তাহলে এই এফটা যদি ডান পাশ থেকে বাম পাশে চলে আসে তাহলে সেটা হয়ে যাবে এফ ইনভার্স অফ ওয়াই ইকুয়াল টু হচ্ছে এক্স। আচ্ছা, এখন দেখো ওয়াই ইকুয়াল টু যেহেতু এফ অফ এক্স, সেহেতু আমি এটাও বলতে পারি ওয়াই ইকুয়াল টু -√x - 1, কারণ এফ অফ এক্স মানে হচ্ছে -√x - 1। সেখান থেকে যদি আমি হিসাব নিকাশ করি, প্রথমত আমি উভয় পক্ষে স্কোয়ার করলাম, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আসবে হচ্ছে x-1, তারপর এক্সটাকে এক পাশে রাখলে আসবে এক্স ইকুয়াল টু 1 প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমি এক্স এর পরিবর্তে চাইলে কি লিখতে পারি, এই যে এক্স এর পরিবর্তে চাইলে এফ ইনভার্স অফ ওয়াই লিখতে পারি, সেটা আমি লিখে ফেলবো, বা এফ ইনভার্স অফ ওয়াই ইকুয়াল টু 1 প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, আচ্ছা, এখন জাস্ট উভয় পক্ষে ওয়াই এর জায়গাতে আমি এক্স বসিয়ে দেবো, তাহলে কিন্তু আমার এফ ইনভার্স অফ এক্স নির্ণয় হয়ে যাবে। যে অতএব এফ ইনভার্স অফ এক্স ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার। জাস্ট কি করলাম, উভয় পক্ষে ওয়াই এর জায়গাতে এক্স বসিয়ে দিলাম নাকি। আচ্ছা, তাহলে আমি এফ ইনভার্স অফ এক্স পেয়ে গেছি। ওকে, এখন আমাকে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড এই দুইটা যে সমান সেটা প্রমাণ করতে হবে। প্রথমত আসি লেফট হ্যান্ড সাইডে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে এফ ইনভার্স অফ এক্স। ওকে, আচ্ছা, এখন দেখো আমরা কিন্তু এফ ইনভার্স অফ এক্স এই ভ্যালুটা কিন্তু ডাইরেক্ট জানি, সেটা কত, সেটা হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এই ভ্যালুটা আমি এখন বসিয়ে দিলাম, এফ ইনভার্স অফ এক্স এর পরিবর্তে 1 প্লাস এক্স স্কোয়ার। এখন দেখো এফ অফ 1 প্লাস এক্স স্কোয়ার এটা কি হতে পারে। প্রথমত দেখো এফ অফ এক্স এটা কিন্তু আমাদের দেওয়া আছে, আমি যদি তোমাকে বলতাম এফ অফ 2 নির্ণয় করো তাহলে কি করতে, জাস্ট এক্স এর জায়গাতে 2 বসিয়ে দিতা। আমি যদি বলতাম এফ অফ 10 নির্ণয় করো, কি করতে, এক্স এর জায়গাতে 10 বসিয়ে দিতা। একইভাবে তুমি যদি এফ অফ এইটা নির্ণয় করতে চাও 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এক্স এর জায়গাতে আছে 1 প্লাস এক্স স্কোয়ার, তো তোমাকে ডান পাশেও কি করতে হবে, এক্স এর জায়গাতে 1 প্লাস এক্স স্কোয়ার বসিয়ে দিতে হবে। তো আমরা সেটাই করবো, কি লিখবো, -√x এর জায়গাতে 1 প্লাস এক্স স্কোয়ার -1। ওকে, এবার দেখো 1 থেকে 1 বিয়োগ করলে কত, 0, শুধুমাত্র থাকছে এক্স স্কোয়ার এবং তার উপর রুট। তো রুট ওভার এক্স স্কোয়ার মানে কি, রুট ওভার এক্স স্কোয়ার মানে হচ্ছে মডুলাস অফ এক্স। এখন মডুলাস অফ এক্স সমান হতে পারে প্লাস এক্স, হতে পারে মাইনাস এক্স, বাট আমি প্লাস এক্স লিখবো নাকি মাইনাস এক্স লিখবো সেটা কিন্তু আমাদের প্রমাণের উপর নির্ভর করবে। আমাদের দেখি রাইট হ্যান্ড সাইডে কোনটা আসে, যদি প্লাস এক্স আসে তাহলে এখানে প্লাস এক্স লিখবো, যদি এখান থেকে মাইনাস এক্স আসে তাহলে এখানে আমরা একটা মাইনাস এক্স লিখবো। ওকে, আচ্ছা, তাহলে আমরা এবার রাইট হ্যান্ড সাইডটা দেখে ফেলি। রাইট হ্যান্ড সাইড হচ্ছে কি এফ ইনভার্স অফ এফ অফ এক্স। ওকে, তো আমরা তো এফ অফ এক্স এর মান জানি, এফ অফ এক্স সমান কত, এই যে -√x-1। তাহলে এই ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম, এফ ইনভার্স অফ -√x-1। ওকে, এবার দেখো আমরা কিন্তু এফ ইনভার্স এক্স নির্ণয় করেছি, আর এখানে কি আছে, এফ ইনভার্স -√x-1। তোমাকে যদি বলতো এফ ইনভার্স 2 নির্ণয় করো তাহলে কি করতে, এক্স এর জায়গাতে 2 বসিয়ে দিতা। তোমাকে যদি বলতো এফ ইনভার্স 1 নির্ণয় করো তাহলে এখানে 1 বসিয়ে দিতা। একইভাবে এফ ইনভার্স যখন এইটা বলবে, তাহলে এক্স এর জায়গাতে যখন এইটা থাকবে তখন আমি ডান পক্ষেও কি করবো, এক্স এর জায়গাতে এইটা বসিয়ে দিব। তাহলে 1 প্লাস এইটা যেটা -√x-1 তার উপরে একটা স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে কি থাকছে,
ওয়ান প্লাস মাইনাসের উপর যেহেতু স্কোয়ার করা হচ্ছে সে মাইনাস আর থাকবে না, শুধু থাকবে এক্স মাইনাস ওয়ান, রুটও থাকবে না, স্কোয়ারও থাকবে না। তাহলে এখান থেকে আমি শুধুমাত্র কি পাচ্ছি, এক্স পাচ্ছি। তাই আমরা এখানেও কি লিখবো, শুধুমাত্র এক্স লিখবো, অর্থাৎ মডুলাস এক্স ইকুয়াল টু আমি মাইনাস এক্স লিখেছি এবং সামনে অতিরিক্ত একটা মাইনাস থাকে সেখানে মাইনাস চলে আসছে। তাহলে অতএব আমার লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এটাই হচ্ছে আমার নির্ণয় প্রমাণ দেখানো হলো বা শোড। ওকে, তাহলে এটা ছিল 1 নাম্বার। আশা করি তোমরা এই 1 নাম্বার লিখিতটা বুঝতে পেরেছো। এবার আমরা 2 নাম্বারের লিখিততে চলে যাচ্ছি। দেখো এখানে একটা ধারা দিয়ে দিয়েছে, এখানে বলেছে 1 প্লাস 3/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 5/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 7/3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, এরকম একটা ধারা। তো আমরা কিন্তু জানি টু দি পাওয়ার এক্স এর একটা ধারা আছে। কেমন ধারা, সেটা হচ্ছে 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, এভাবে চলতে থাকে। বা আমি যদি বলি শুধুমাত্র ই মানে এক্স এর মান 1, তাহলে হবে 1 প্লাস 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, ব্যাপারটা এমন ধরনের, ঠিক আছে না? যাই হোক, তো এটা দেখে কি এটার সাথে একটু মিল পাওয়া যাচ্ছে, তাই তো নাকি? তো এটাকে চাইলে আমরা একটু প্রসেসিং করে এইটার মতো বানাতে পারি, ঠিক আছে না? দেখা যাচ্ছে কিছু যোগ বিয়োগ করলাম বা গুণ ভাগ করলাম, সামনে একটা 3 আনলাম বা 2 আনলাম, এমন টাইপ কিছু একটা, বাট সেইটা হয়তো ইনস্ট্যান্টলি মাথায় নাও আসতে পারে, ঠিক আছে? তো আমরা এটাকে ওই পদ্ধতিতে না করে কি করব, সাধারণ পদের যে পদ্ধতি আছে আমরা সেটা ফলো করব। ওকে, দেখো আমি যদি এখানে বলতে চাই যে সাধারণ পদ কোনটা, সাধারণ পদ মানে হচ্ছে কি এমন একটা পদ যেটা সবাইকে রিপ্রেজেন্ট করবে। ওকে, কিভাবে করবে সেটা দেখো। প্রত্যেকের উপরে কি আছে, উপরে একটা করে বিজোড় সংখ্যা আছে। আমরা জানি যে কোনো বিজোড় সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি, 2n প্লাস 1 দ্বারা প্রকাশ করতে পারি, ঠিক আছে কিনা? যেখানে n এর মান 0 থেকে শুরু, 0 1 2 3 এমন আর কি, ঠিক আছে না? তাহলে n এর মান যাই বসাই না কেন, 0 1 2 3 4, দেখা যাচ্ছে এটা একটা কেমন সংখ্যা হয়ে যাবে, বিজোড় সংখ্যা হয়ে যাবে। তাহলে n যদি হয় পূর্ণ সংখ্যা, এটা হয়ে যাবে বিজোড় সংখ্যা। তাই আমি লবগুলাকে 2n প্লাস 1 দ্বারা প্রকাশ করতে পারি। আর হরগুলাকে কি দ্বারা প্রকাশ করব, দেখো 1 2 3, তারপরে থাকবে 4, মানে সবগুলা কি সংখ্যা বলো তো দেখি, ওগুলা সবগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা নাকি? তাহলে আমরা নিচে লিখতে পারবো হচ্ছে n। n তো আমরা আগেই পরিচয় দিয়েছি 0 1 2 3 4, ঠিক আছে কিনা? তাহলে আমরা সাধারণ পদকে কি বলতে পারি, আমরা বলতে পারি সাধারণ পদ ইকুয়াল টু হচ্ছে উপরে 2n প্লাস 1 আর নিচে হচ্ছে n এর ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে কিনা? এখন তুমি জাস্ট n এর ভ্যালু 0 থেকে শুরু করো, 0 থেকে বসাতে থাকো, দেখবা যে এই ধারাটাই কিন্তু চলে আসবে। তাহলে এটা হচ্ছে সাধারণ পদ। তাহলে আমি যদি বলতে চাই এই ধারার সমষ্টি কত, এই ধারার সমষ্টি হবে কি সাধারণ এই যে পদ, এটার যোগফল। জাস্ট n এর মান কত থেকে শুরু হবে, 0 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে না? কারণ এই ধারার তো আর কোনো শেষ নাই, চলতেই থাকবে চলতেই থাকবে। আচ্ছা, তাহলে দেখো এবার, তাহলে সামেশন n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, সাধারণ পদ হচ্ছে 2n প্লাস 1 ডিভাইডেড বাই n এর ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে না? তো এটাকে এখন আমরা কি করব, এটাকে আমরা একটু আলাদা করে লিখব। দেখো তাহলে কিভাবে আলাদা করি, এই যে মাঝখানে যে প্লাস আছে, আমি এই অংশটুকু একবার নেব আর একবার আমি এই অংশটুকু নিব, ঠিক আছে? তাহলে লিখলাম হচ্ছে সামেশন, তাহলে n এর মান কত সেটা আমরা পরে লিখছি, অসুবিধা নেই। আগে আমরা এটাকে একটু সাজিয়ে নিই, 2n বাই n এর ফ্যাক্টোরিয়াল প্লাস হচ্ছে সামেশন 1 বাই n এর ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে এটা এবার দেখো, 2টা তো কি এখানে উপরে লবের গুণ আছে, এটা চাইলে আমরা সামনে নিয়ে চলে আসতে পারি ধ্রুবকটাকে। তাহলে ধ্রুবকটাকে সামনে নিয়ে আসলে থাকে সামেশন উপরে n আর নিচে থাকে n ফ্যাক্টোরিয়াল। তো n ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারি n ইন্টু n মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল। এখন কথা হচ্ছে এটা লেখার কারণ কি, এটা লেখার কারণ হচ্ছে আমরা চাইলে এখন n আর n কি করতে পারি, কাটাকাটি করতে পারি, ঠিক আছে না? আচ্ছা, প্লাস এখানে কি থাকছে সামেশন 1 বাই n এর ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে থাকছে 2 ইন্টু সামেশন 1 বাই n মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল আর এখানে থাকছে সামেশন 1 বাই n এর ফ্যাক্টোরিয়াল। এখন দেখো চাইলে আমরা কি করতে পারি, এগুলাকে আমরা কিন্তু এখন ধারাতে প্রকাশ করতে পারি। যেমন দেখো এখানে n এর মান কিন্তু আমি 0 বসাতে পারবো না, কারণ 0 বসালে মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল চলে আসবে, যেটা অসংজ্ঞায়িত। তো আমি কি করব, আমি এখানে n এর মান 1 থেকে শুরু করব, তাহলে 0 ফ্যাক্টোরিয়াল থেকে শুরু হবে। তাহলে এখানে শুরু হবে n এর মান 1 থেকে ইনফিনিটি পর্যন্ত। একইভাবে এখানে n এর মান চাইলে 0 থেকে শুরু হতে পারে, চাই এটা হচ্ছে 0 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। এবার তাহলে ধারাটা দেখো, 2 ইন্টু n এর মান প্রথমে আমি 1 বসাবো, তাহলে হচ্ছে 1 বাই 0 ফ্যাক্টোরিয়াল। পরের বার আবার n এর মান কত বসাবো, 1 এর পর 2, এখানে যদি n এর মান আমি 2 বসাই তাহলে হবে 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল, 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল। প্লাস এবার n এর মান যদি আমি এখানে 3 বসাই তাহলে হবে 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল, 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল, এভাবে চলতে থাকবে। ওকে, একইভাবে তার পরেরটা দেখো, n এর মান 0 থেকে শুরু নাকি, তার মানে হচ্ছে 1 বাই 0 ফ্যাক্টোরিয়াল। তারপরে কত হবে, n এর মান 1 মানে হচ্ছে 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল। তারপরে কত, n এর মান 2, 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল, এভাবে চলতে থাকবে। ওকে,
এখন দেখো তো এই জিনিসটা চিনতে পারো কিনা। 0 ফ্যাক্টোরিয়াল মানে তো 1, 1/1 মানে কত, এই যে 1, তারপরে 1/1 ফ্যাক্টোরিয়াল, এই যে 1/1 ফ্যাক্টোরিয়াল, তারপর 1/2 ফ্যাক্টোরিয়াল, এই যে 1/2 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ এটা নির্দেশ করে কি, এটা নির্দেশ করে হচ্ছে ই। একইভাবে এটাও কি নির্দেশ করে, এটাও ই নির্দেশ করে। কারণ দেখো 1/0 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, 1/1 মানে হচ্ছে যে 1, তারপর আবার 1/1 ফ্যাক্টোরিয়াল, এই যে 1/1 ফ্যাক্টোরিয়াল, তারপর 1/2 ফ্যাক্টোরিয়াল, এই যে 1/2 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে এটাও হচ্ছে কত, ই। তাহলে প্লাস ই, 2e প্লাস ই মানে হচ্ছে 3e। এটাই হচ্ছে নির্ণয় ধারার যোগফল, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে 2 নাম্বার কমপ্লিট। এবার আমরা 3 নাম্বারে চলে যাচ্ছি। 3 নাম্বার প্রবলেমটা দেখে ফেলো। এখানে কি বলেছে, এখানে প্রথমত বলেছে x=2, তারপর x=4, তারপর y=4 এবং বলেছে y=6। অর্থাৎ এখানে 4টা রেখার সমীকরণ দেওয়া আছে, ঠিক আছে না? 4টা রেখার কি দেওয়া আছে, সমীকরণ দেওয়া আছে। তো কি বলেছে, এই রেখাগুলো দ্বারা গঠিত বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের সমীকরণ বের করো, ঠিক আছে কিনা? তাহলে আগে এই 4টা রেখা যদি আমরা গ্রাফে আঁকি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে বর্গক্ষেত্র তৈরি হয় না কি তৈরি হয়, ঠিক না? তাহলে দেখো আমি গ্রাফে এঁকে ফেলি। ওকে, ধরো যে তুমি এখন এখানে এটা ধরলা y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ। ওকে, x=2 এটা কেমন রেখা, এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল একটা রেখা। কেমন রেখা, y অক্ষের সমান্তরাল একটা রেখা। তাহলে এটা হচ্ছে x=2। আচ্ছা, আগে আমি এটাকে চিহ্নিত করে ফেলি। এটা x অক্ষ এবং এটা হচ্ছে y অক্ষ। আর এটা আমি কি রেখা আঁকলাম, এটা হচ্ছে x=2 রেখা। আচ্ছা হলো, তারপরে কি বলেছে x=4 রেখা, মানে আর একটু ডানে। তাহলে এখানে হচ্ছে এটা y অক্ষের সমান্তরাল রেখা, তবে এটার সমীকরণ হচ্ছে x=4। আমরা জানি x= ধ্রুবক হচ্ছে কি y অক্ষের সমান্তরাল রেখা, আর y= ধ্রুবক হচ্ছে কি x অক্ষের সমান্তরাল রেখা। আচ্ছা, এবার আসি হচ্ছে y=4। y=4 যেটা বললাম সেটা হচ্ছে x অক্ষের সমান্তরাল রেখা, তাহলে এইটা হচ্ছে y=4। আচ্ছা, আর আরেকটা কি বলেছে y=6, এইটা হচ্ছে কি y=6, এটা তাহলে y=4 আর এটা হচ্ছে y=6। তাহলে এখানে আমরা কয়টা রেখা দেখতে পাচ্ছি, 1 2 3 4। হ্যাঁ, এগুলাও রেখা ঠিক আছে, বাট এগুলো আমাদের এখন বিবেচ্য বিষয় না। আমাদের এখন এই যে এগুলা বিবেচ্য বিষয়, ঠিক আছে না, এই 4টা। ওকে, তাহলে এখানে একটা কি তৈরি হচ্ছে, এখানে একটা বর্গক্ষেত্র তৈরি হচ্ছে। এই বর্গক্ষেত্রের কথা তারা বলেছে এখানে 2টা রেখা আর উপরে 2টা রেখা, এরা মিলে এখানে একটা কি তৈরি করেছে, বর্গক্ষেত্র তৈরি করেছে। তো এই বর্গের যেটা কর্ণদ্বয় মানে এইটা এবং এইটার সমীকরণ তারা চেয়েছে। ওকে, আগে আমাকে বলো দেখি, তুমি কি বর্গের যে প্রান্ত বিন্দুগুলো আছে, প্রান্ত বিন্দুগুলোর স্থানাঙ্ক আমাকে বলতে পারো কত কত হবে? অবশ্যই বলা যায়। দেখো, এটা হচ্ছে x=2, মানে এই রেখার উপর যতগুলা বিন্দু আছে প্রত্যেকের ভুজ হচ্ছে কত, 2। যেমন এ বিন্দু 2 0, এভাবে 2 1 2 2 2 4 এভাবে চলতে থাকবে, ঠিক আছে না? তাহলে এই বিন্দুর ভুজ কত, 2। এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নাই। আবার এই বিন্দুটা কিন্তু এই রেখার উপরে আছে, এই রেখাটার সমীকরণ হচ্ছে y=4। y=4 কেন, কারণ এই রেখার উপর যে কোনো বিন্দুর কোটি হচ্ছে কত, 4। তাহলে এই বিন্দুর কোটি হচ্ছে কত, 4। বুঝে গেলাম ব্যাপারটা। এবার আসছি x=4, তাহলে এই রেখার উপর যতগুলো বিন্দু থাকবে সবার ভুজ কত হবে, অবশ্যই সবার ভুজ হবে হচ্ছে 4। আবার এই বিন্দুটা কিন্তু কি এই রেখার উপর আছে, এই রেখার উপর যারা থাকবে সবার কোটি কত হবে, 4 হয়ে যাবে। তাহলে 4,4। আবার এবার এই বিন্দুতে আসলাম, এই বিন্দুটা কি এই রেখার উপর আছে, এই রেখার প্রত্যেকটা বিন্দুতে x এর মান হচ্ছে 4, তার মানে ভুজ হচ্ছে 4। আবার এই রেখার প্রত্যেকটা বিন্দুতে y এর মান হচ্ছে 6, তাহলে এই স্থানাঙ্ক হচ্ছে 4 6। আবার এই বিন্দুতে আসি, এই বিন্দুতে দেখো তো এই বিন্দুটা এই রেখার উপর অবস্থিত, এই রেখার সমীকরণ x=2, মানে প্রত্যেকটা বিন্দুতে ভুজ হচ্ছে 2। আবার এই রেখার উপরে কিন্তু এই বিন্দুটা আছে, এই রেখার সমীকরণ হচ্ছে কি y=6। y=6 হলে এই বিন্দুর কোটি কত হবে, 6। তাহলে কিন্তু আমরা 4টা বিন্দুরই স্থানাঙ্ক পেয়ে গেছি। এখন কিন্তু আমাদের সমীকরণ নির্ণয় করতে কোনো অসুবিধা নাই। আমরা যদি জানি সরলরেখার উপর অবস্থিত 2টা বিন্দু x1 y1, x2 y2, তাহলে ওই সরলরেখার সমীকরণ হচ্ছে কি x - x1 ডিভাইডেড বাই x1 - x2 ইকুয়াল টু y - y1 ডিভাইডেড বাই y1 - y2। ওকে, তাহলে আমরা এখন এই সমীকরণটা কি করব বলো তো দেখি। এই সমীকরণটা এখন আমরা ব্যবহার করব, ঠিক আছে কিনা? তাহলে প্রথমত আসি এই কর্ণের দৈর্ঘ্যের জন্য। ওকে, ধরো আমি 4টা নাম দিলাম বিন্দু a b c এবং d, ঠিক আছে কিনা? তাহলে আমি এসি কর্ণের কথা বলছি। এসি কর্ণের জন্য তাহলে বিন্দুগুলোর স্থানাঙ্ক আমরা দেখছি কত কত, 2 6 এবং 4 4। তার মানে x - 2, এই যে x1 মানে প্রথম ভুজ, ডিভাইডেড বাই x1 - x2 মানে প্রথম ভুজ মাইনাস দ্বিতীয় বিন্দুর ভুজ 2 - 4 ইকুয়াল টু y - y1, y
প্রথম বিন্দুর কোটি মানে হচ্ছে 6 ডিভাইডেড বাই y1 মাইনাস y2 মানে প্রথম বিন্দুর কোটি মাইনাস দ্বিতীয় বিন্দুর কোটি 6 মাইনাস 4। এখন জাস্ট হিসাব নিকাশ করলে কাজ শেষ। ওকে, এখানে হচ্ছে 2 মাইনাস 4 মানে মাইনাস 2, এখানে হচ্ছে 6 মাইনাস 4 মানে 2, ঠিক আছে কিনা? তারপর আর আইডি গুণ করতে পারি, কাটাকাটি করতে পারি, একটা সমীকরণ পেয়ে যাব। একইভাবে আবার আমি এই বি ডি এর জন্য আরেকটা সমীকরণ পাবো, সেম ব্যাপার, x মাইনাস x1 বাই x1 মাইনাস x2 ইকুয়াল টু y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2, ঠিক আছে কিনা? তাহলে বিডিটাও আমরা করে ফেলি। তাহলে x মাইনাস x1 মানে প্রথমে ভুজ 2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 মানে হচ্ছে 2 মাইনাস 4 ইকুয়াল টু y মাইনাস y1 মানে y মাইনাস 4 ডিভাইডেড বাই y1 মাইনাস y2 মানে 4 মাইনাস 6। এটাকে একইভাবে আড়াআড়ি গুণ করবো, সাজাবো, তাহলে সমীকরণ পেয়ে যাব। এই দুইটাই হচ্ছে নির্ণেয় কর্ণদ্বয়ের সমীকরণ। ওকে, তাহলে 3 নাম্বার কমপ্লিট। এবার আমরা 4 নাম্বারে চলে আসি। 4 নাম্বারটা হচ্ছে ত্রিকোণমিতির। এখানে সমাধান করতে বলেছে যে সাইন থেটা প্লাস সাইন 2 থেটা প্লাস সাইন 3 থেটা ইকুয়াল টু 1 প্লাস কস থেটা প্লাস কস 2 থেটা, এটাকে বলেছে সমাধান করো, অর্থাৎ থেটা এর ভ্যালু নির্ণয় করো। আচ্ছা, ঠিক আছে, তো এখানে আমরা আগাতে থাকি, তাহলে দিয়ে দেই। বা দেখো তো, এখানে আছে সাইন থিটা, এখানে আছে 3 থিটা। যদি আমি এখানে সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র করি, এখানে কিন্তু একটা সূত্র করার ফলে সাইন 2 থিটা আসবে। এই যে অলরেডি একটা সাইন 2 থিটা আছে, আর এই দুইটা থেকে সূত্র করার ফলেও কিন্তু একটা সাইন 2 থিটা আসবে। তাই আমরা একটা কাজ করলাম, সাইন 2 থিটাকে আলাদাভাবে রাখলাম, আর এদের দুইজনকে আমি পাশাপাশি রাখলাম, সাইন থিটা প্লাস সাইন 3 থিটা। কারণ আমি এখন কি করব, এখানে সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র করব। আবার এখানে দেখো, আমরা 1 প্লাস কস 2 থেটা এটাকে একসাথে রাখলাম, 1 প্লাস কস 2 থেটা, আর তার পাশে রাখলাম হচ্ছে কস থেটা। কারণ কি? কারণ 1 প্লাস কস 2 থেটার একটা সূত্র আছে। কি সূত্র মনে আছে কি? এটা হচ্ছে 2 কজ স্কোয়ার থেটা। আচ্ছা, আমরা পরের লাইনে লিখছি। প্রথমে দেখো সাইন 2 থেটা এই নিজের মতোই থাকলো। এবার হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি, সূত্র হচ্ছে কি 2 ইন্টু সাইন অফ সি প্লাস ডি বাই 2 মানে থেটা প্লাস 3 থেটা ডিভাইডেড বাই 2 ইন্টু কজ অফ সি মাইনাস ডি বাই 2 মানে হচ্ছে থেটা প্লাস 3 থেটা ডিভাইডেড বাই 2, সরি একটা মাইনাস, 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2 ইকুয়াল টু 1 প্লাস কস 2 থেটা মানে 2 কজ স্কোয়ার থেটা প্লাস হচ্ছে কস থেটা থাকলো। এবার দেখো সাইন 2 থেটা এই নিজের মতো থাকলো, প্লাস হচ্ছে 2 ইন্টু সাইন, দেখো 3 থেটা আর একটা থেটা হলে 4 থেটা, 4 থেটাকে 2 দ্বারা ভাগ করলে থাকে হচ্ছে 2 থেটা। আবার থেটা থেকে 3 থেটা বিয়োগ করলে থাকে মাইনাস 2 থেটা, মাইনাস 2 থেটাকে 2 দ্বারা ভাগ করলে কত থাকে? কজ অফ মাইনাস থেটা। আচ্ছা, থাকলো। আর এখানে দেখো কিছু কি কমন নেওয়া যায়? অবশ্যই যায়। কি কমন নেওয়া যায়? কস থেটা কমন নেওয়া যায়। কস থেটা কমন নিলে এখানে থাকবে 2 কস থেটা, আর এখানে থাকবে হচ্ছে 1। ওকে, এবার দেখো, চাইলে এখান থেকে সাইন 2 থেটা কমন নেওয়া যায়। আমি যদি সাইন 2 থেটা কমন নিই, তাহলে এখানে থাকে হচ্ছে 1 প্লাস এখানে থাকে হচ্ছে 2 ইন্টু কজ মাইনাস থেটা। আমরা জানি কজ অফ মাইনাস থেটা ইকুয়াল টু কস থেটা, মানে সিম্পলি হচ্ছে এখানে থাকবে কস থেটা ইকুয়াল টু হচ্ছে কস থেটা ইন্টু 2 কস থেটা প্লাস 1। এবার আমরা এটাকে কি করতে পারি? এই পাশে নিয়ে চলে আসতে পারি। তো নিয়ে চলে আসলাম, মাঝখানে দিয়ে দিলাম একটা মাইনাস, আর এই পাশে দিয়ে দিলাম ইকুয়াল। তাহলে এই পাশ থেকে এই পাশে নিয়ে চলে আসলাম। এখন দেখো তো কিছু কমন যায় কিনা। এই যে এই জিনিসটা কমন যায়, 2 cos থেটা প্লাস 1। তাহলে যদি আমি 2 cos থেটা প্লাস 1 কমন নিয়ে ফেলি, তাহলে থাকে হচ্ছে সাইন 2 থেটা মাইনাস cos থেটা ইকুয়াল টু হচ্ছে 0। এখন দেখো সাইন 2 থেটা মানে আমরা জানি 2 সাইন থেটা ইন্টু cos থেটা। তাহলে ওটাকে আর একটু ভাঙাই, তাহলে 2 cos থেটা প্লাস 1 ইন্টু হচ্ছে 2 সাইন থেটা ইন্টু cos থেটা মাইনাস cos থেটা ইকুয়াল টু হচ্ছে 0। এবার দেখো এখান থেকে আবার কি করা যায়? cos থেটা কমন নেওয়া যায়। তাহলে নিয়ে ফেলি, তাহলে এখান থেকে cos থেটা কমন নিয়ে ফেললাম। তাহলে কি কি থাকছে? 2 cos থেটা প্লাস 1, এটা তো আগে ছিলই। আর এখান থেকে থাকছে হচ্ছে 2 সাইন থেটা মাইনাস 1। তাহলে একবার আমি এইটাকে 0 ধরবো, একবার আমি এইটাকে 0 ধরবো, আর একবার আমি এইটাকে 0 ধরবো। ওকে, দেখো আমি তিনটাকে একটার পর, তাহলে হয় cos থেটা ইকুয়াল টু 0, অথবা 2 cos থেটা প্লাস 1 ইকুয়াল টু 0, অথবা 2 sin থেটা মাইনাস 1 ইকুয়াল টু 0। প্রথমে আসি cos থেটা ইকুয়াল টু 0। cos কত ডিগ্রির মান 0? cos 90 ডিগ্রির মান 0। বাট কেউ যদি বলে যে না, আমি বলবো cos 270 ডিগ্রির মান 0, সেটাও কিন্তু সত্যি কথা। আবার কেউ যদি বলে যে না, আমি বলবো cos 450 ডিগ্রির মান 0, সেটাও কিন্তু সত্যি কথা। অর্থাৎ কেউ বলতে পারে 90, কেউ বলতে পারে 270, বা কেউ 450, এমনকি এর বেশিও একটা সংখ্যা কিন্তু সে চাইলে বলতে পারে, ঠিক আছে কিনা? তাই আমরা যদি একদম জেনারেল সলিউশন নির্ণয় করতে চাই, তাহলে থিটা হবে হচ্ছে বিজোড় সংখ্যক 90 ডিগ্রি। যেমন এটা হচ্ছে একটা 90 ডিগ্রি, এটা হচ্ছে তিনটা 90 ডিগ্রি, এটা হচ্ছে পাঁচটা 90 ডিগ্রি, অর্থাৎ 2n প্লাস 1 ইন্টু হচ্ছে π/2। এটাই হচ্ছে সেই জেনারেল সলিউশন বা সাধারণ সমীকরণ। ওকে, আচ্ছা,
আর এবার এখানে কি আছে, 2 cos theta plus 1 equal to 0, বা আমরা বলতে পারি হচ্ছে cos theta equal to কত, মাইনাস হাফ। cos কত ডিগ্রির মান মাইনাস হাফ বলো দেখি? cos 120 ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ, অর্থাৎ 120 ডিগ্রি মানে হচ্ছে 2π/3। তাহলে চিন্তা করো cos theta equal to যদি cos আলফা হয়, তাহলে একটা সূত্র আছে, কেমন সূত্র? theta equal to 2n পাই প্লাস মাইনাস আলফা। ওকে, তো এই সাধারণ সলিউশনের ব্যাপারগুলো যদি তোমরা বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টারটা করে থাকো তাহলে পারার কথা। ওকে, আর তারপরে কি আছে, সাইন থেটা। সাইন থেটার মান আমরা কত পাচ্ছি? হাফ। সাইন কত ডিগ্রির মান হাফ বলো দেখি? সাইন 30 ডিগ্রি মানে π/6 এর মান হচ্ছে হাফ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি থিটা হচ্ছে কত? থিটা হচ্ছে n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু আলফা আর কি। তো যাই হোক, এখানে n এর পরিচয় কি? n বিলংস টু হচ্ছে ক্যাপিটাল জেড, অর্থাৎ কি যে কোনো পূর্ণ সংখ্যা, সেটা হোক ধনাত্মক হোক ঋণাত্মক। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম এইটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান, এই তিনটা। ওকে, তো আজকের মতো এই পর্যন্ত।